আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ চলে আসলাম রহস্যে ঘেরা অবাক করা দুটো পরীর গল্প নিয়ে। অনেকে আয়েশা পরীর গল্পের বিষয়ে জিজ্ঞাসা করেছেন। আমি তাদের বলবো, আয়েশা পরীর গল্প লেখার কাজ চলছে। এই গল্পটা পরে আয়েশা পরীর গল্প আসবে, অপেক্ষা করুন, ভালো কিছু আসছে। তো এখন আর দেরি করব না, শুরু করছি তাল গাছের পরী নামে গল্পটি। আপনি কি সত্যি পরী? আমি বেশ কয়েকদিন ধরে রাতে লুকিয়ে আপনাকে দেখছি। ওই যে বাড়িটা, ওটা আমাদের বাড়ি। আমি এতদিন ঢাকায় থাকতাম, এখন থেকে বাড়িতে আসছি। আমি যখন রাতে জানলা খুলি তখন আপনাকে এই তাল গাছের নিচে দেখতে পাই। প্রথম দিন যখন দেখেছি তখন ভেবেছি আপনি সাধারণ কোনো মেয়ে, কিন্তু যখন দেখলাম আপনি বাতাসে মিশে গেলেন তখনই বুঝেছি আপনি মানুষ না, আপনি একটা পরী। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল সামনাসামনি পরী দেখার, আজ সেই ইচ্ছেটা পূরণ হলো। আমার এরকম কথায় আমার সামনে দাঁড়িয়ে থাকা সুন্দরী সেই পরীটা মুচকি হেসে বলল, আমি একজন পরী, আমি এই তালগাছে থাকি। আমি আসলে কাউকে দেখা দিই না, আমি আমার মতো থাকি এখানে। কিন্তু আমি তোমার চোখে ধরা পড়বে এটা ভাবতে পারিনি। তুমি যেহেতু আমাকে দেখিয়ে ফেলেছ, দয়া করে আমার কথা কাউকে বলো না, কেমন? পরীর কথা আমি বললাম, ঠিক আছে, বলবো না, কিন্তু এতে আমার একটা শর্ত মানতে হবে। আপনি রোজ রোজ আমার সাথে দেখা করবেন। রোজ রোজ? কিন্তু কেন? পরীর কথার জবাবে আমি ওনার দিকে তাকিয়ে বললাম, আমি সুন্দর রূপের প্রেমে পড়ে গেছি, আপনাকে দেখে ভালো লেগে গেছে। আমার এরকম কথায় পরী আমার দিকে তাকিয়ে বললেন, প্রথম দেখায় ভালো লেগেছে, হয়তো সামনে ভালোবাসা হবে, কিন্তু আমারও একটা শর্ত আছে। শর্ত বলতে উপকার। তুমি আমার একটা উপকার করলে তোমাকে ভালোবাসতে আমার বাধা নেই। পরীর কথায় কি উপকার সেটা জিজ্ঞাসা করলে পরী বললেন, এই তালগাছের নিচে একটা হাড়ির ভেতরে বন্দি আছে আমার বাবা। আমার বাবা অনেক ভালো জিন। একটা দুষ্টু কবিরাজ বাবাকে বন্দি করে তার কাজ করাতে চাইছিল, কিন্তু বাবা কবিরাজের কথায় রাজি না হওয়ায় সেই কবিরাজ বাবাকে এখানে বন্দি করে রাখে। আমার বাবা এখানে বন্দি। তুমি যদি এখানকার মাটি খুঁড়ে সে হাড়িটা বের করে ভেঙে ফেলো, তাহলে আমার বাবা মুক্তি পাবে, আর তখন তোমাকে আমি ভালোবাসবো, আমার বিয়ে করব। পরী এরকম কথা আমি চুপ থেকে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার বাবাকে মুক্ত করলে তো সাহায্য করাই হবে, তোমাকে এই সাহায্যটুকু করতেই পারি। তুমি একটু অপেক্ষা করো, আমি বাড়ি থেকে মাটি খোঁড়ার জন্য কোদাল নিয়ে আসি। এই বলে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে সেখানে কোদালটা নিয়ে এসে পরীকে জিজ্ঞাসা করলাম, কোন জায়গাটা খুঁড়বো? আমার কথায় পরী জায়গাটা দেখিয়ে দিলে আমি সেখানে খুঁড়তে লাগলাম। সেই তালগাছের নিচে খুঁড়তে খুঁড়তে একসময় আমার কোদাল কিছু একটার সাথে লেগে একটা সাউন্ড করলো। আমি তখনই বুঝতে পারলাম এটা নিশ্চয়ই সে হাড়িটা। এই ভেবে সাথে নিয়ে আসা লাইট মেরে দেখলাম আসলেই এটা সে হাড়িটা। হাড়িটা দেখে মাটি সরিয়ে হাড়িটা বের করে হাতে নিয়ে দাঁড়ালাম। হাড়িটা হাতে নেওয়ার পর পরী বলল, এবার এটা ভেঙে ফেলো। ভেঙে ফেলার কথাটা বলে পরী হঠাৎ করে বাতাসে মিশে গেল, আর এদিকে তখন হঠাৎ করে আমার পেছন থেকে আমার দাদা আমাকে স্পর্শ করে বলল, নিশাত, তুই এখানে কি করিস? পেছন থেকে দাদা আমাকে স্পর্শ করে আমি চমকে উঠি, আর তখনই আমার হাত থেকে হারিয়ে পড়ে যায় মাটিটা। হাড়িটা হাত থেকে মাটিতে পড়ে গেলে ভেঙে গেলেন। হাড়িটা ভেঙে যাওয়ার সাথে সাথে সেখান থেকে কালো ধোয়ার মতো কিছু একটা বেরোতে লাগলো, আর তখনই চারিদিকে কেমন গন্ধ ছড়াতে লাগলো। এমন অবস্থা দেখে আমার দাদা আমার হাত ধরে বললেন, তাড়াতাড়ি বাড়িতে চল। কথাটা বলে দাদা আমাকে নিয়ে চলে গেলেন সোজা বাড়িতে। বাড়িতে গিয়ে আমার ঘরে নিয়ে গেলেন। তুই ওখানে ওই তালগাছের ওখানে কি করছিস? জানিস আমি সঠিক সময় না গেলে কি হতো? দাদার কথায় আমি সহজ মনে বললেই ফেললাম, দাদা কিছু হতো না, ওখানে একটা ভালো পরী থাকে। আর জানো, ওই পরীর বাবাকে কে জানি ওই তালগাছের নিচে বন্দি করে রাখছে। ওই পরীটা আমাকে এই কথা বলেছে। পরীটা আরও বলেছে, ওর বাবাকে যদি মুক্ত করে দেই তাহলে ওর অনেক উপকার হয়। ওর কথা মতো আমি সেখানকার মাটি খুঁড়ে হাঁড়িটা বের করে ভেঙে ফেলি। আমার কথায় দাদা অবাক হয়ে বললেন, সর্বনাশ, তুই কি করেছিস এটা? তুই কি জানিস তুই না জেনে কত বড় ভুল করে ফেলেছিস? তুই যে পরীকে বলেছিস ও আসলে কোনো পরী না, ও একটা ডাইনি, আর তাল গাছের নিচে হাঁড়িতে যে বন্দি ছিল ওই ডাইনির স্বামী। ডাইনি তোকে পরী রূপে এসে বোকা বানিয়েছে। ডাইনির স্বামী একটা খারাপ পিশাচ জিন। ও আমাদের গ্রামের অনেক বাচ্চাকে ধরতো আর নিয়ে গিয়ে
মেরে ফেলতো। এরকম কয়েকটা ঘটনা ঘটায় গ্রামের সবাই একজন হুজুরকে নিয়ে আসে। পরে সে হুজুর এই পিশাচ জিনটাকে বন্দি করে সে তাল গাছের নিচে পুঁতে রাখে। এই ঘটনার পরে অনেকে দেখতো সেই ডাইনিকে সেই তাল গাছের আশেপাশে। তুই এতদিন শহরে ছিলি, তুই কিছু জানিস না। মনের ভুলে একটা পিশাচ জিনকে মুক্ত করলি, এখন তোর সাথে সাথে গ্রামের মানুষও বিপদে পড়বে। দাদার এরকম কথায় আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি এটা কি করলাম? পরিরূপী ডাইনির ধোকায় পড়ে ওর স্বামীকে মুক্ত করে দিলাম। তখন অনেক খারাপ ও ভয় লাগছিল আমার। ওদিকে তখন দাদা আমাকে সাহস দিয়ে বললেন, ভয় পাস না, যা হবার তা হয়েছে। কাল তোকে নিয়ে হুজুরের কাছে যাব, পরে হুজুর তোকে ঝাড়ফুঁক করে দেবে। এখন দরজা লাগিয়ে ঘুমা, আর যা কিছু হয়ে যাক বাইরে বের হবি না। এই বলে দাদা চলে গেলে আমি দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। মাথা ঘুরছে কি থেকে কি হয়ে গেল। এভাবে ধোকা খাবো কখনো ভাবিনি। ডাইনি স্বামীকে মুক্ত করার পর ভেবেছিলাম মনের ভুলে করে ফেলেছে, আর কোনো সমস্যা হবে না। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে সেদিন রাতে আমার সাথে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। আমি সব ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই। ঘুমানোর পর একটা স্বপ্ন দেখি। আমি দেখি আমি দাঁড়িয়ে আছি আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা বাঁশ ঝাড়ে। আমার সামনে দাঁড়িয়ে ভয়ঙ্কর একটা জিন। এরকম ভয়ঙ্কর জিন দেখে ভয়ে কাঁপছিলাম। ওদিকে তখন সেই জিনটা বলল, কি রে, কি ভাবছিস? এটা স্বপ্ন না, এটা স্বপ্ন না, এটা বাস্তব। এই বলে সেই জিনটা আমাকে একটা আঘাত করে, আর তখনই আমার হুঁশ ফেরে। আমি তখন দেখি স্বপ্নে না বাস্তবে আমি দাঁড়িয়ে আছি সেই বাঁশ ছাড়ে। আমি সেখানে দাঁড়িয়ে আছি, আর আমার সামনে সেই ভয়ঙ্কর জিন। জিনটার পাশে সেই পরী যাকে আমি তাল গাছের পাশে দেখেছি। পরীকে দেখে আমি কিছু বলতে যাব, এমন সময় সে পরী হা হা করে হাসতে হাসতে নিজের রূপ পরিবর্তন করে ভয়ঙ্কর এক ডাইনির রূপ নেন। এদিকে তখন সে ভয়ঙ্কর জিনটা বলেন, আমি কে জানিস? আমি সেই জিন যাকে আজকে তুই মুক্ত করছিস। তুই তো ভাবছিস মুক্ত করাই তুই তো আমার উপকার করেছিস, আমি তোর কিচ্ছু করব না। তাহলে ভুল ভাবছিস। আমি বন্দি হবার সময় প্রতিজ্ঞা করেছি, আমাকে যদি কেউ মুক্ত করে তাকে সহ এই গ্রামের সবাইকে আমি শেষ করে দেব। তুই অন্য গ্রামের মানুষ হলে হয়তো আজ তোকে ছেড়েও দিতাম, কিন্তু তুই এই গ্রামের মানুষের জন্য একজন হুজুর আমাকে বন্দি করে। আমি বন্দি হয়েছিলাম বছরের পর বছর। এখন তোকে মারবো, এরপর ধীরে ধীরে আমি আমার স্ত্রী মিলে শেষ করে দেব পুরো গ্রাম। সে জিনটার এরকম কথা আমি ভয়ে সেখান থেকে দৌড়াতে গেলে সে জিন আমার কোমরে আঘাত করে মাটিতে ফেলে দেয়। তখন আমি চিৎকার করে উঠি। এদিকে তখন সেই ভয়ঙ্কর জিনটা আমার পা টেনে ধরে নিয়ে যেতে থাকে গভীর জঙ্গলের দিকে। এরকম অবস্থায় আমি প্রাণ বাঁচাতে চিৎকার করতে থাকি। আমার তখন মনে হচ্ছিল আমি কিছুক্ষণ পর মারা যাব। জিনটার আঘাতে শরীরের অনেক জায়গা থেকে রক্ত পড়ছিল। তখন জিনটা আমাকে নিয়ে গভীর জঙ্গলে যাবে, এমন সময় আমি আমার দাদা ও আমার বাবার চিৎকার শুনতে পাই। ওরা লাইট মেরে আমাকে খুঁজছে। আমি আমার বাবা ও দাদার আওয়াজ শুনে জোরে চিৎকার করে উঠি, আর তখনই দাদা ও বাবা আমার দিকে এগিয়ে আসতে থাকে। বাবা ও দাদা আমার দিকে আসায় সে জিনটা বলেন, আজকের জন্য বেঁচে গেলি, কিন্তু আমি তোকে ছাড়বো না। এই বলে সে জিনটা ও ডাইনি বাতাসে মিশে যান। এদিকে তখন বাবা ও দাদা আমাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যান। বাড়িতে যাবার পর আমার ক্ষতস্থান পরিষ্কার করার মলম লাগিয়ে দেন। এরপর সবাই না ঘুমিয়ে সেরাতে আমার পাশে বসে থাকেন। এমন অবস্থায় সকালে আমার অনেক জ্বর আসে। আমার অনেক জ্বর আসায় আমার বাবা ও দাদা মিলে আবারও ওই হুজুরকে নিয়ে আসে, যে হুজুর জিনটাকে বন্দি করে তাল গাছের নিচে পুঁতে রাখছিল। সে হুজুর আসার পর আমার সাথে ঘটা সব ঘটনা শুনে হুজুর আবারও সেই জিন ও জিনের স্ত্রী সেই ডাইনিকে হাজির করেন। ওরা হাজির হয়ে হুজুরকে নানান রকম হুমকি ও ভয় দেখায়। হুজুর সেই জিনটা ও ডাইনিকে আবারও বন্দি করে আর মেরে ফেলে। এরপর হুজুর আমাকে ঝাড়ফুঁক করে দিয়ে চলে যান। এরপর প্রায় 7 দিন পর আল্লাহর রহমতে আমি সুস্থ হই। আমার সাথে আর কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার, কেমন লাগলো তাল গাছের পরিণামে এই গল্পটি? এখন চলে যাচ্ছে রহস্যময় আরেকটা গল্পটি নিয়ে। এই গল্পটি লিখেছেন লেখক নাহিয়ান আহমেদ। আশা করি গল্পটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাব আমাদের সেকেন্ড গল্পে। নীলগঞ্জ গ্রামটি যেন কোনো শিল্পীর আঁকা ছবির মতো সুন্দর। গ্রামের একদিকে বিশাল পাহাড়, আর অন্যদিকে ঘন সবুজ বন জঙ্গল। সে গ্রামে খড়কুটো তৈরি করে ঘরে একাকী বসবাস করত জিনা। জিনার বয়স তখন সবে 16 কি 17। ছোটবেলায় এক মহামারীতে মা বাবাকে হারানোর পর থেকে তার সঙ্গী বলতে ছিল কেবল
একাকিত্ব। জিনার গায়ের রং শ্যামলা হলেও তার চোখ দুটো ছিল মায়াবী। গ্রামের মানুষ তাকে দিয়ে সারাদিন হাড় ভাঙা খাটনি করিয়ে নিত। কেউ তাকে দিয়ে ধান ভাঙাতো, কেউ বা বনের গভীর থেকে শুকনো কাঠ আনিয়ে নিত। বিনিময়ে সে পেত সামান্য কিছু চাল বা বাসি তরকারি। পেটে ক্ষুধা থাকলেও জিনা কখনো কারো কাছে হাত পাতত না। তার একমাত্র সান্ত্বনা ছিল বনের নিস্তব্ধতা। বনের পশু পাখিরা যেন তার ভাষা বুঝত। সে যখন বনের ধারে বসে আপন মনে গান গাইত, তখন বনের হরিণরা কান খাড়া করে শুনত, আর কাঠ বিড়ালিরা তার কাঁধে এসে বসত। সেদিন ছিল অগ্রহায়ণের এক মায়াবী পূর্ণিমা। সারাদিন মোড়ল বাড়ির কাজ সেরে জিনার শরীর আর চলছিল না। মোড়ল গিন্নি মিছে মিছে তাকে চুরির অপবাদ দিয়ে একবেলা না খাইয়ে রেখেছিল। অপমানে আর অভিমানে জিনার বুক ফেটে যাচ্ছিল। রাতের নিস্তব্ধতায় সে আর ঘরে থাকতে পারল না। গ্রামের মানুষের অশুভ দৃষ্টি থেকে দূরে থাকার জন্য সে বনের গহীনে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে এসে পৌঁছালো নীলপদ্ম সরোবরের তীরে। এই সরোবরটি নিয়ে গ্রামের মানুষের মনে অনেক ভয় আছে। কেউ বলে এখানে অশরীরী আত্মা থাকে, কেউ বলে জিনের আছর। কিন্তু জিনার মনে কোনো ভয় ছিল না। যার হারানোর কিছু নেই, তার আবার কিসের ভয়? সরোবরের পানি আজ কাচের মতো স্বচ্ছ। পূর্ণিমার চাঁদ ঠিক মাথার উপর আসতেই পুরো জঙ্গল যেন রূপালী চাদরে ঢাকা পড়ল। জিন সরোবরের পাড়ে একটি বিশাল শ্যাওলা ধরা পাথরের ওপর বসল। সে ভেবেছিল, সবাই বলে পরীরা নাকি দয়ালু হয়, তারা নাকি দুঃখী মানুষের ভাগ্য বদলে দেয়। আমার জীবনে কি কোনোদিন কেউ এমন আসবে না? হঠাৎ করে বনের নিস্তব্ধতা ভেঙে গেল এক অদ্ভুত শো শো শব্দে। জিনা দেখল আকাশের উত্তর দিক থেকে একটি বিশাল নীল আলোর গোলক অত্যন্ত দ্রুত গতিতে নিচে নেমে আসছে। আলোর তীব্রতা এত বেশি ছিল যে জিনা দুই হাত চোখ ঢেকে ফেলল। মনে হলো যেন কোনো উল্কা সরাসরি সাগরের ওপরে আছড়ে পড়ল। কিন্তু কোনো শব্দ হলো না, বরং চারিদিকে এক স্নিগ্ধ সুগন্ধ ছড়িয়ে পড়ল, যেন হাজারো বেলি ফুল একসাথে ফুটেছে। আলোর তীব্রতা কমল। জিনা ধীরে ধীরে চোখ খুলল। যা দেখল তাতে তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। সরোবরের ঠিক মাঝখানে পানির ওপর দিয়ে হেঁটে আসছে এক মানবী। তার গায়ের রং কাঁচা সোনার মতো উজ্জ্বল, পরনে ফিনফিনে নীল রঙের পোশাক, যা থেকে হীরের মতো জ্যোতি বেরোচ্ছে। তার পিঠে বিশাল দুটি স্বচ্ছ ডানা, যা চাঁদের আলোয় রামধনুর মতো 7 রঙে মিলে মিশে ঝিলমিল করছে। জিনা ভয়ে পাথরের আড়ালে নিজেকে ছোট করে লুকিয়ে ফেলল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এটা কি মানুষ নাকি কোনো মায়া? পরীটি ধীরে ধীরে তীরের দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপে পানির ওপর পদ্ম ফুল ফুটে উঠেছে, আবার মিলিয়েও যাচ্ছে। কিন্তু পরীর মুখে কোনো হাসি নেই। সে তীরের বালিতে এসে ধপাস করে বসে পড়ল। তারপর দেখা গেল তার দুচোখ বেয়ে গড়িয়ে পড়ছে মুক্তোর মতো বড় বড় অশ্রুবিন্দু। সে অপার্থিব সুন্দরী বুক ফাটা কান্নায় বনের বাতাস যেন ভারী হয়ে উঠল। জিনা আড়াল থেকে দেখল পরীটি বারবার ডান হাতে পায়ে হাত দিচ্ছে, আর আকাশ পানে তাকিয়ে করুণ সুরে কিছু একটা বলছে, যা মানুষের ভাষার মতো নয়, অনেকটা পাখির কালো কলকাকলির মতো সুরেলা, কিন্তু বিষাদে ভরা। জিনা বুঝতে পারলে স্বর্গীয় অতি মানবীয় কোনো এক বড় বিপদ পড়েছে। নিজের বিপদের ভয় তুচ্ছ করে জিনার দয়ালু মনটা ব্যথায় ভরে উঠল। সে স্থির করলে রহস্যময় সুন্দরীকে সে সাহায্য করবে, তা সে মা হোক কোনো দৈব শক্তি। জিনা পা টিপে টিপে পাথরের আড়াল থেকে বেরিয়ে পরীর দিকে এগোতে শুরু করলো। নীলপদ্ম সরোবরের পাড়ে জিন পাথরের মতো দাঁড়িয়ে রইল। একটু আগে যেখানে স্বর্গের অপ্সরী দাঁড়িয়েছিল, সেখানে এখন কেবল জ্যোৎস্নার আলো খেলা করছে। জিনা নিজের হাতে তালুর দিকে তাকালো। সেখানে পড়ে আছে একটি ছোট্ট নীলকান্তমণি, যা থেকে মৃদু স্পন্দনের মতো আলো বেরোচ্ছে। পাথরটা ধরতেই জিনার সারা শরীরে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল। সারাদিনের ক্লান্তি, মোড়ল গিন্নির গলাগালি আওয়াজ আর পেটের ক্ষুধা যেন এক নিমিষে উবে গেল। জিনা পাথরটি তার ছেঁড়া আঁচলে খুব সাবধানে গিট দিয়ে বেঁধে নিল। সে জানত এই গ্রামের লোভী মানুষগুলো যদি একবার টের পায় তার কাছে এমন অমূল্য কিছু আছে, তবে তারা তাকে আস্ত রাখবে না।
কিন্তু জিনা যা ভয় পাচ্ছিল ঠিক তাই ঘটল। বনের ঝোপঝাড়ের আড়ালে দুটি লোলুপ চোখ অনেকক্ষণ ধরেই এই অলৌকিক কাণ্ড কারখানাগুলো দেখছিল। সে আর কেউ নয়, গ্রামের মোড়লের বখাটে ছেলে রতন। রতন প্রায় বনের ধারে নেশা করতে আসে। আজ পরিরূপার ওই জাদুকরি পাথর দেখে তার মাথা ঘুরে গেছে। জিনা যখন বনের পথ ধরে কুড়েঘরের দিকে ফিরছিল, হঠাৎ বড় একটা শিমুল গাছের আড়াল থেকে রতন তার পথ আগলে দাঁড়ালো। রতন দাঁত বের করে কুৎসিত হাসিতে বলল, কিরে জিনা, আজ তো দেখি কপাল খুলে গেছে। বনে ডাইনির সাথে কি সলা পরামর্শ করছিলি? আর ওই নীল পাথরটা যে আঁচলে লুকালি, ওটা দেখি তো একটু। জিনা ভয়ে দুপা পিছিয়ে গেল। তার বুক ধকধক করছে। সে কাপা কাপা গলায় বলল, না রতন ভাই, ওটা কিছু না, ওটা একটা সাধারণ গাছের টুকরো, আমায় যেতে দাও। সাধারণ গাছ? রতন এক ঝটকায় জিনার হাত চেপে ধরল। নিজের চোখে দেখেছি ওটা আকাশ থেকে নামা পরি তোকে দিয়েছে, ওটা আমায় দে, নইলে তোর কপালে আজ দুঃখ আছে। জিনা কিছুতেই পাথরটা দিতে রাজি হলো না। ধস্তাধস্তির এক পর্যায়ে রতন জিনাকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। জিনার মাথা একটি পাথরে লেগে কেটে গেল, আর আঁচলের গিট খুলে পাথরটি ছিটকে গিয়ে পড়ল পাশের এক গর্তে। ঠিক সেই মুহূর্তে বনের নিস্তব্ধতা খা খা করে উঠল। হঠাৎ করে আকাশে কালো করে মেঘ জমল, আর বন জুড়ে শুরু হলো এক প্রচণ্ড ঘূর্ণিঝড়। রতন ভয় পেয়ে গেল। সে দেখল মাটি থেকে নীল রঙের ধোঁয়া বেরোচ্ছে। হঠাৎ এক গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, যে হাতে তুই আমার বন্ধুকে স্পর্শ করেছিস, সে হাত আজ থেকে পাথর হয়ে যাবে। রতন চিৎকার করে দেখল তার ডান হাতটি সত্যি ধীরে ধীরে ধূসর রং ধারণ করছে এবং নড়াচড়া করার ক্ষমতা হারাচ্ছে। সে ভয়ে প্রাণপণ চিৎকার করতে করতে গ্রামের দিকে দৌড়ে পালালো। জিনা তখনও মাটিতে পড়ে গঙ্গাচ্ছিল। হঠাৎ সে অনুভব করলো কেউ একজন তার ক্ষতস্থানে হাত রেখেছে। চোখ মেলে দেখল নীলপুরি আবার ফিরে এসেছে, তবে এবার তার চোখে কান্না নয়, বরং এক প্রচণ্ড তেজ। নীলপুরি জিনাকে তুলে ধরলে এবং কানে কানে বলল, জিনা, মানুষের লোভ বড় ভয়ঙ্কর। এই পাথরটি এখন থেকে তোমার হৃদয়ের ভেতরে থাকবে, কেউ তা দেখতে পাবে না। আর কাল সকালে তুমি গ্রামের মোড়ল বাড়িতে যেও না, কারণ কাল নীলগঞ্জে এক অদ্ভুত বিচার বসবে। জিনা কিছু বুঝে ওঠার আগেই দেখল সে তার নিজের জরাজীর্ণ কুড়ে ঘরের বিছানায় শুয়ে আছে। জানলার ফাঁক দিয়ে ভোরের প্রথম আলো আসছে। তার মাথার ক্ষতচিহ্ন একদম নেই, কিন্তু তার বুকের বাঁদিকে এক অদ্ভুত উষ্ণতা অনুভূত হচ্ছে। সকাল হতেই সারা গ্রামে হইচই পড়ে গেল। মোড়লের ছেলে রতন নাকি পাথর হয়ে যাচ্ছে, আর গ্রামবাসী বলতে শুরু করলো জিনা নাকি ডাইনি বিদ্যা শিখে রতনকে অভিশাপ দিয়েছে। মোড়ল বাড়ি উঠানে এক পিন পতন নিরাপত্তা। রতনের পাথরে হাতটা দেখে গ্রামের মাতব্বরদের বুক কাঁপছে। মোড়ল নিজে থরথর করে কাঁপছে, কিন্তু তার ভেতরে অপমানের জ্বালাটা বেশি। জিনার মতো একটা আশ্রিত মেয়ে তার ছেলের এই দশা করবে, এটা তিনি মানতে পারছেন না। তিনি চিৎকার করে বললেন, এই ডাইনিকে বন্দি কর, হাত পা বেঁধে একে আজ গোয়াল ঘরে আটকে রাখ, কাল সকালে গ্রামবাসীর সামনে এর বিচার হবে। জিনার বুকের সে উষ্ণতা তখন আরও বাড়তে শুরু করেছে। মোড়লের লোকেরা তাকে চ্যাংদোলা করে নিয়ে অন্ধকারে গোয়াল ঘরে ফেলে দিল। বাইরে থেকে বড় তালা ঝুলিয়ে দেয়া হলো, কিন্তু জিনা একদম ভয় পেল না। সে অন্ধকারে নিজের বুকের উপর হাত রাখল। অদ্ভুত ব্যাপার, তার হাতের ছায়ায় সেই নীলকান্ত মণিটি তার চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে এলো না ঠিকই, কিন্তু জিনার সারা শরীর থেকে এক মায়াবী নীল আলো বিচ্ছুরিত হতে লাগলো। গোয়ালঘরের দুর্গন্ধ আর স্যাঁতস্যাঁতে পরিবেশ যেন সেই আলোয় পবিত্র হয়ে উঠল। হঠাৎ অন্ধকারের দেয়াল ভেদ করে নীলপুরীর মুখটা ভেসে উঠল, তবে এবার তাকে আগের মতো স্নিগ্ধ দেখাচ্ছে না। তার চোখে মুখে গভীর উদ্বেগের ছাপ। পরি ফিসফিস করে বলল, জিনা, তুমি বড় বিপদে পড়েছ। রতনকে শাস্তি দেওয়াটা আমার ঠিক হয়নি। মানুষের লোভের চেয়েও ভয়ঙ্কর হলো তাদের প্রতিহিংসা। জিনা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন? ওরা কি আমার ক্ষতি করবে? নীলপরি বলল, শুধু তোমার নয়, ওরাই নীলকান্তমণির লোভে বন উজাড় করে দেবে। এই গ্রাম এখন নিরাপদ নয়, তোমাকে আজ রাতেই পালাতে হবে। তোমার শরীরে এখন যে জ্যোতি বইছে তা সাধারণ মানুষের সহ্য ক্ষমতার বাইরে। মোড়লতান্ত্রিক ডেকে তোমাকে শেষ করার পরিকল্পনা করছে। জিনা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি একা কোথায় যাব? আমার তো কেউ নেই। পরি তার কপালে হাত রেখে বলল, তোমাকে যেতে হবে নীল পাহাড়ের চূড়ায়, সেখানে এক প্রাচীন ঋষির আশ্রম আছে, যিনি মনি নিয়ন্ত্রণ করতে জানে। মনে রেখো, তোমার এই যাত্রাপথে অনেক বাধা আসবে, গ্রামের মানুষ তো আছেই।
তার সাথে বনের অন্ধকার শক্তিরাও তোমার পিছু নেবে। এই মনির আলো যেমন জীবন দেয়, তেমনি এর লোভে অন্ধ হয়ে আছে পাতালের দানবেরাও। হঠাৎ বাইরে ভারী পায়ের শব্দ পাওয়া গেল। নীলপরি মিলে গেল নিমিষেই। জিনা দেখল গোয়ালঘরের তলার ছিদ্র কেউ একজন চাবি দিয়ে খোলার চেষ্টা করছে। জিনা ভয়ে আড়ষ্ট হয়ে গেল। তবে কি মোড়ল এখনই তাকে মারতে আসছে? দরজাটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে যেতেই দেখল সেখানে দাঁড়িয়ে আছে কালু, মোড়ল বাড়ির অতি সাধারণ এক রাখাল ছেলে, যে কিনা জিনাকে বার বরাবরই একটু লুকিয়ে খাবার দিত। কালু ফিসফিস করে বলল, জিনা চুপচাপ বেরিয়ে আয়, মোড়ল তোকে কাল জ্যান্ত পুড়িয়ে মারার মতলব করেছে। রতনের হাত নাকি আরো বেশি পাতর হয়ে যাচ্ছে, কাক পর্যন্ত কালো হয়ে গেছে। ওরা ভাবছে তোকে মারলেই রতন ভালো হয়ে যাবে। গ্রামের সবাই এখন তান্ত্রিক এসে পৌঁছেছে। জিনা কালুর বাড়িয়ে দেয়া হাতটা ধরল। সে লক্ষ্য করল কালুর চোখে জল। সে জানত আজ থেকে তার এক নতুন এবং বিপদ সংকুল জীবন শুরু হতে যাচ্ছে। বন থেকে এক মায়াবী বাঁশির সুর ভেসে আসছিল, যা কেবল জিনার কানেই বাজছে, যেন নীলপরি তাকে পথ দেখাচ্ছে। জিনা কালুর সাহায্য নিয়ে আজকের অন্ধকারের মধ্যে বনের গভীরে অদৃশ্য হয়ে গেল। পেছনে ফেলে এলো তার শৈশবের সেই চেনা গ্রাম, মোড়লের অত্যাচার আর এক অনিশ্চিত ভবিষ্যৎ। বনের গভীরে ঢুকতেই জিনা অনুভব করলো গাছের ডালপালাগুলো যেন তার জন্য পথ ছেড়ে দিচ্ছে। কিন্তু দূরের আকাশটা হঠাৎ রক্তবর্ণ ধারণ করলো। তান্ত্রিকের মন্ত্রশক্তি কি তবে তাকে খুঁজে ফেলেছে? জিনা দৌড়াতে শুরু করলো। তার বুকের ভেতরে সেই নীলকান্ত মণিটি এখন হৃৎপিণ্ডের স্পন্দনের মতো ধকধক করছে, যেন বলতে চাইছে লড়াই এখনো বাকি। পরদিন সকালে যখন জিনার ঘর আর গোয়ালঘর ফাঁকা পাওয়া গেল, তখন মোড়ল উন্মাদ হয়ে হুকুম দিলেন পুরো বন জ্বালিয়ে দিতে। তবুও ওই ডাইনিকে আর ওই পাথরটাকে আমার চাই। যে জিনাকে জ্যান্ত ধরে আনবে তাকে আমি অর্ধেক সম্পত্তি লিখে দেব। বনের সীমানায় তখন শুরু হলো এক অশুভ শক্তির আনাগোনা। জিনা জানে না তার জন্য সামনে কি অপেক্ষা করছে। কালো দেয়া সে পুরনো লাঠিটা সম্বল করে সে যখন নীল পাহাড়ের অভিমুখে যাত্রা শুরু করলো, তখন বনের এক প্রাচীন বটগাছের আড়াল থেকে একজোড়া লাল চোখ তাকে পর্যবেক্ষণ করছিল। রহস্যজাল কেবল বিস্তার লাভ করছে। কালো যখন বনের সীমানায় জিনাকে রেখে বিদায় নিল, জিনার মনে হলো তার পায়ের নিচ থেকে যেন চেনা পৃথিবীটা সরে যাচ্ছে। কালো ফিসফিস করে বলে গিয়েছিল, পালা জিনা, তুই ছাড়া এই মনি আর কেউ রক্ষা করতে পারবে না। জিনা একা এক অন্ধকার অরণ্যর অতল গহ্বরে পা রাখল, হাতে শুধু কালোর দেয়া সে লাঠিটা, যা দিয়ে সে ঝোপঝাড় সরিয়ে পথ করে নিচ্ছে। বনের আবহাওয়াটা কেমন যেন বদলে যেতে শুরু করলো। সাধারণ বনের নিস্তব্ধতা এমন হয় না। জিন অনুভব করলো চারপাশের বাতাস হিমশীতল হয়ে আসছে, আর দূর থেকে ভেসে আসা সেই শিয়ালের ডাকগুলো যেন হাসির মতো শোনাচ্ছে। হঠাৎ জিনার বুকের ভেতরটা উত্তপ্ত হয়ে উঠল। চামড়ার নিচ দিয়ে সেই নীলকান্ত মণিটি তীব্রভাবে স্পন্দিত হতে লাগলো, যেন সেটা কোনো জীবন্ত প্রাণীর হৃৎপিণ্ড। মনির নীল আলো জিনার গায়ে কাপড় ভেদ করে চারপাশকে আলোকিত করে দিল। ঠিক তখনই জিনা লক্ষ্য করল বিশাল এক প্রাচীন বটগাছের আড়াল থেকে কেউ তাকে পর্যবেক্ষণ করছে। গাছের ডালপালাগুলো নড়ে উঠল এবং সেখান থেকে নেমে এলো এক অদ্ভুত অবয়ব। এটি কোনো মানুষ নয়, আবার পুরোপুরি জানোয়ারও নয়। তার গায়ের চামড়া কুচকুচে কালো আর চোখ দুটো আগুনের গোলার মতো লাল। এটি তান্ত্রিকের পাঠানো কোনো এক ছায়াপ্রেত হতে পারে, যা মনির ঘ্রাণ পেয়ে হানা দিয়েছে। সে ছায়াপ্রেতটি কর্কশ গলায় গর্জন করে উঠল, মনিটা আমাদের দিয়ে দেবে। ওটা মানুষের স্পর্শে অপবিত্র হচ্ছে, ওটা আমাদের পাতালপুরীর রাজার সম্পদ। জিনা ভয়ে দুপা পিছিয়ে গেল। তার হাত কাঁপছে, কিন্তু সে শক্ত গলায় উত্তর দিল না। নীলপরি আমাকে বিশ্বাস করে এটা দিয়েছে, আমি মরলেও এটি অপশক্তির হাতে তুলে দেব না। জিনার কথা শেষ হতে না হতেই প্রেতটি তার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু জিনার বুক থেকে বিচ্ছুরিত সেই নীল আলোর ছায়ায় প্রতিটা যেন অদৃশ্য থেকে এক দেয়ালে ধাক্কা খেল। আলোর তেজ সহ্য করতে না পেরে সে বিকট চিৎকার দিয়ে বনের অন্ধকারে মিলে গেল। তবে জিনা জানে এটা কেবল শুরু। বিপদ আরো বড় হয়ে আসছে। সে আরো দ্রুত দৌড়াতে শুরু করলো। বনের লতাপাতা তার পা আঁকড়ে ধরার চেষ্টা করছে, যেন জ্যান্ত কোনো হাত। দৌড়াতে দৌড়াতে সে এক বিশাল পাহাড়ের পদদেশে এসে পৌঁছালো। কুয়াশায় ঢাকা সে পাহাড়ের চূড়া আকাশ ছুঁয়েছে। এটি সে রহস্যময় নীল পাহাড়। পাহাড়ের প্রবেশ পথে একটি বিশাল ঝর্ণা তীব্র বেগে বয়ে যাচ্ছে।
ঠিক সেই মুহূর্তে পাহাড়ের গা থেকে এক দীর্ঘদেহী বৃদ্ধ মানুষের অবয়ব বেরিয়ে এলো। তার পরনে ছেঁড়া আলখাল্লা, কপালে রক্তচন্দনের তিলক আর চোখ দুটো বন্ধ। তিনি কোনো পাথরের মতো নিথর হয়ে বসেছিলেন। জিনা কাছে যেতেই তিনি চোখ না খুলে বললেন, জিনা, তুমি এসছো, কিন্তু একা আসনি। তোমার পেছনে লোভ আর হিংসা এক বিরাট বাহিনী আসছে। জিনা পেছনে তাকিয়ে দেখল দূরে মশাল আলো দেখা যাচ্ছে। মোরলের নেতৃত্বে গ্রামবাসী আর সেই তান্ত্রিক বনে ঢুকে পড়েছে। তান্ত্রিকের মন্ত্রশক্তিতে বনের আকাশ এখন রক্তবর্ণ ধারণ করেছে। বৃদ্ধ এবার চোখ মেলালেন। তার চোখ দুটোতে কোনো মণি নেই, শুধু সাদা শ্বেত পাথরের মতো স্বচ্ছ। তিনি বললেন, আমি পাহাড়ের দ্বারপাল। ঋষির কাছে পৌঁছাতে হলে তোমাকে এই ঝর্ণা পার হতে হবে, কিন্তু সাবধান, এই পানি সাধারণ নয়। যারা পাপী তাদের এই স্রোত পাথর করে দেয়। আর যদি তোমার মন পরিষ্কার থাকে তবে এই পানি তোমাকে শক্তি দেবে। যাও জিনা, সময় খুব কম। জিনা দেখল তান্ত্রিকের পাঠানো সেই লাল চোখের অশুভ শক্তিগুলো আবার অন্ধকার থেকে বেরিয়ে আসছে। পেছনে গ্রামবাসী আর সামনে এক অনিশ্চিত ঝর্ণা। জিনা এক গভীর শ্বাস নিয়ে ঝর্ণার গর্জন করা পানির দিকে পা বাড়ালো। তার বুকের মণিটি এখন আরো উজ্জ্বল নীল হয়ে জ্বলে উঠছে, যেন পুরো জঙ্গলটাকে এক অলৌকিক মায়াবী আলোয় ভরিয়ে দিতে চাইছে। লড়াই এখন কেবল শুরু। ঝর্ণার গর্জন জিনার কানে কাছে কামানের গোলার মতো বাজছে। পেছনে তান্ত্রিকের অট্টহাসি আর শত শত মশালের আলো বনের অন্ধকারকে চিরে ফেলছে। জিনা এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়ালো। তার সামনে উত্তাল জলরাশি, আর পেছনে সাক্ষাৎ মৃত্যু। বৃদ্ধ দ্বারপাল নিয়ে নিথর হয়ে বসে আছেন, যেন তিনি এই জগতেরই কেউ নন। জিনা এক পা ঝর্ণার শীতল পানিতে রাখল। পানি স্পর্শ করার সাথে সাথে এক অদ্ভুত বিদ্যুৎ তরঙ্গ তার পুরো শরীরে খেলে গেল। তার বুকের ভেতরে থাকা সেই নীলকান্ত মণিটি এবার প্রচণ্ড শব্দে কাঁপতে শুরু করলো। মণির নীল আলো জিনার গায়ের চামড়া ভেদ করে এমন এক জ্যোতি তৈরি করলো যে ঝর্ণার উত্তাল পানি দুভাগে বিভক্ত হয়ে তাকে পথ করে দিল। জিনা যখন ঝর্ণার মাঝপথে, ঠিক তখনই পেছন থেকে এক বিকট চিৎকার ভেসে এলো। তান্ত্রিক আর গ্রামবাসী ঝর্ণার পাড়ে এসে পৌঁছেছে। তান্ত্রিক তার ঝুলি থেকে এক মুঠো কালো ছাই বাতাসের দিকে ছুড়ে দিয়ে মন্ত্র পড়তে লাগলো। মুহূর্তের মধ্যে বনের আকাশ থেকে হাজার হাজার কালো বাদুড় জিনার দিকে ধেয়ে আসতে লাগলো। তান্ত্রিক চিৎকার করে বলল, জিনা, তোর মণি তোকে বাঁচাতে পারবে না। ওই ঝর্ণার জল তোর রক্ত চুষে নেবে। কিন্তু জিনা থামল না। ঝর্ণার পানি তার শরীরে লাগতেই এক অলৌকিক শক্তির সঞ্চার হলো। তার ক্লান্ত শরীর যেন পলকের মতো হালকা হয়ে গেল। সে দেখল ঝর্ণার গভীর তলদেশ থেকে স্বচ্ছ নীল রঙের হাতগুলো বেরিয়ে এসে তাকে আগলে ধরছে। এটি কোনো সাধারণ পানি নয়, এটি নীলপরীর দেয়া সুরক্ষা কবচ। ঝর্ণা পার হয়ে জিনা যখন পাহাড়ের একদম খাড়া ঢালে পা রাখলো, তখন দেখলো চারপাশে কুয়াশার বদলে মায়াবী এক নীল ধোঁয়ায় ঢাকা। পাহাড়ের গাছগুলো সোনা আর রূপার মতো উজ্জ্বল। সেখানে ফুলগুলো কথা বলছে নিজেদের মধ্যে। জিনা হাঁপাতে হাঁপাতে উপরের দিকে উঠতে লাগলো, কিন্তু বিপদ এত সহজে পিছু ছাড়ে না। হঠাৎ জিনার সামনে এক বিশাল আয়না সদৃশ্য দেয়াল এসে দাঁড়ালো। সেই আয়নার ভেতরে সে দেখতে পেল তার গ্রাম পুড়ছে এবং তার পরিচিত মানুষগুলো যন্ত্রণায় ছটফট করছে। আয়নার ভেতর থেকে তার মৃত মায়ের অবয়ব বেরিয়ে এসে হাত বাড়িয়ে বলল, জিনা, ফিরে আয় মা, তুই এই মণি তান্ত্রিককে দিয়ে দে, তবেই আমরা মুক্তি পাব। জিনার চোখের কোণে পানি জমে উঠল। সে এক মুহূর্তের জন্য দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু তখনই তার কানে ভেসে এলো এক কালুর সেই কথা, তুই ছাড়া এই মণি কেউ রক্ষা করতে পারবে না। জিনা বুঝতে পারলো এটা তান্ত্রিকের মায়াজাল। সে চিৎকার করে বলল, এসব মিথ্যে, তোমরা আমার আপনজন নও, তোমরা অন্ধকারের ছায়া। সে তার লাঠি দিয়ে আয়নার উপর আঘাত করতেই সেটি ভেঙে চুরমার হয়ে গেল, আর অমনি চারপাশের বিভীষিকা উধাও হয়ে গেল। জিনা এখন পাহাড়ের একদম চূড়ায়। সেখানে এক বিশাল নীলপদ্ম ফুটে আছে, যার মাঝে থেকে জ্যোতি নির্গত হচ্ছে। ঠিক সেই সময় তান্ত্রিক তার মন্ত্র শক্তিতে শূন্যে ভাসতে ভাসতে পাহাড়ের চূড়ায় এসে হাজির হলো। তার চোখ দিয়ে রক্ত ঝরছে, চুলগুলো সাপের মতো ফুসফুস করছে। তান্ত্রিক অট্টহাসি দিয়ে বলল, সব বাধা পার হয়ে এসছিস জিনা, কিন্তু আমার হাত থেকে রক্ষা নেই। এই মণি এবার আমার হবেই। তান্ত্রিক তার হাতের হাড়ের দণ্ডটি জিনার দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারল। জিনা প্রাণপণে চোখ বন্ধ করল, কিন্তু সেই দণ্ডটি জিনার গায়ে লাগার আগে এক আশ্চর্য ঘটনা ঘটল। আকাশ থেকে ফেটে এক তীব্র নীল আলো নেমে এলো। বাতাসের ঝাপটায় তান্ত্রিক ছিটকে পড়ল পাথরের উপরে।
পাহাড়ের সেই নীল পদ্মটি পাপড়ি মেলাতে শুরু করলো। তার মাঝখান থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক অপরূপ সুন্দরী রমণী। তার ডানাগুলা প্রজাপতির মতো রঙিন, আর গা থেকে বৃষ্টির পরের মাটির সুবাস বেরোচ্ছে। সে আর কেউ নয়, স্বয়ং নীলপরী। নীলপরি জিনার দিকে তাকিয়ে স্মিত হাসল। তার কণ্ঠস্বর যেন কোনো স্বর্গীয় সুর। জিনা, তুমি তোমার পরীক্ষা উত্তীর্ণ হয়েছ। মানুষের লোভ আর অশুভ শক্তির অন্ধকার তোমাকে স্পর্শ করতে পারিনি। তোমার সাহসের কারণে আজ পাতালপুরীর রাজত্ব রক্ষা পাবে। তান্ত্রিক তখনও হাল ছাড়িনি। সে মাটি থেকে উঠে শেষবারের মতো জিনার দিকে ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু নীলপরি তার ডানার এক ঝাপটায় তান্ত্রিককে এক বিশাল পাথরের মূর্তিতে পরিণত করে দিল। গ্রামবাসী যারা নিচে ছিল তারা ভয় পালাতে শুরু করলো। নীলপরি জিনার কাছে এগিয়ে এলো। সে জিনার কপালে হাত রাখতেই জিনার শরীরের সমস্ত ক্ষত সেরে গেল। নীলপরি বলল, জিনা, এই মণি থেকে তোমার হৃদয়ের অংশ। তুমি হবে এই নীল পাহাড়ের রক্ষক, কিন্তু তোমাকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি এই মায়াবী জগতেই থেকে যাবে, নাকি ফিরে যাবে সেই গ্রামে যারা তোমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল? জিনা পাহাড়ের নিচে ফেলে আসা পৃথিবীর দিকে তাকালো, আবার তাকালো নীলপরির শান্ত চোখের দিকে। এক বিশাল দোটানায় পড়ে গেল সে। একদিকে তার চেনা সমাজ, আর অন্যদিকে এক জাদুকরী অমর জীবন। নীল পাহাড়ের চূড়ায় তখন অদ্ভুত এক নীরবতা। একদিকে নীলপরির স্নিগ্ধ মায়াবী হাত, অন্যদিকে নীল নিচে ফেলে আসা ধুলো বালির পৃথিবী, যেখানে ঘৃণা আছে, আবার কালোর মতো নিঃস্বার্থ বন্ধু আছে। জিনা এক পা পিছিয়ে এলো। নীলপরির দিকে তাকিয়ে সে কাপা গলায় বলল, হে দেবী, এমনই তো আপনাদের সম্পদ আপনাদের কাছে ফিরে দিতে এসেছি। কিন্তু এই গ্রাম, এই মানুষগুলো, তারা তো অন্ধকারে বশবর্তী। আমি চলে গেলে তারা হয়তো আরো বেশি হিংস্র হয়ে উঠবে। নীলপরি ম্লান হাসল। তার ডানার ঝাপটায় বাতাসের নীল ধোঁয়াগুলো ছোট ছোট স্ফুলিঙ্গের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল। সে বলল, জিনা, অন্ধকারকে জয় করতে আলোকেই অন্ধকারের কাছে যেতে হয়। তুমি যদি এখানে থেকে যাও তবে তুমি অমর হবে, কিন্তু তোমার হৃদয়ের সেই মমতা যা তোমাকে আজ এখানে এনেছে তা হয়তো এই জাদুকরী শান্তিতে হারিয়ে যাবে। জিনা সিদ্ধান্ত নিল। সে মাথা নিচু করে বলল, আমি ফিরে যেতে চাই। আমি চাই না কালুর মতো কেউ আর মিথ্যা অপবাদে কষ্ট পাক। আমি চাই এই মনির আলো দিয়ে তান্ত্রিকের ছড়িয়ে দেয়া অন্ধকার দূর করতে। নীলপরি জিনার কপালে একটি চুমু খেলো। সাথে সাথে জিনার গলার নীল মণিটি তার বুকের ভেতরে অদৃশ্য হয়ে গেল। এই মণি এখন তোমার হৃদস্পন্দনের সাথে মিশে গেছে। জিনা, যতদিন তোমার মনে সাহস থাকবে এই আলো তোমাকে রক্ষা করবে। আর শোনো, তান্ত্রিক পাথর হয়ে গেছে ঠিকই, কিন্তু তার অনুচররা এখনো ওত পেতে আছে। সাবধানে থেকো। হঠাৎ এক প্রচণ্ড ঘূর্ণি বাতাসে জিনাকে ঘিরে ধরল। জিনা চোখ বন্ধ করল। যখন চোখ খুলল সে দেখল সে ঝর্ণার সেই পাড়ে দাঁড়িয়ে আছে যেখানে বৃদ্ধ দ্বারপাল বসেছিলেন, কিন্তু সেখানে কেউ নেই। শুধু ভোরের প্রথম আলো বনের পাতায় উঁকি দিচ্ছে। জিনার গ্রামের দিকে হাঁটা দিল, কিন্তু গ্রামের সীমানায় পৌঁছাতেই তার বুক ধক করে উঠল। পুরো গ্রাম নিঝুম, কোনো পাখির ডাক নেই, কোনো মানুষের কোলাহল নেই। হঠাৎ সে দেখল গ্রামের মন্দিরের সামনে অনেক মানুষ জড়ো হয়েছে। তাদের হাতে মশাল নয়, বরং অদ্ভুত কালো রঙের শিকল। ভিড়ের মাঝখানে কালুকে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। তার সারা শরীর রক্তাক্ত। তান্ত্রিকের প্রধান শিষ্য ল্যাংড়া ভৈরব চিৎকার করে বলছে, জিনা ডাইনি মণি নিয়ে পালিয়েছে। এই কালুই তাকে সাহায্য করেছে। আজ সূর্য মাথার উপর ওঠার আগেই ওকে বলি দেয়া হবে, তবেই মহাকাল শান্ত হবেন। জিনার স্থির থাকতে পারল না। সে বনের আড়াল থেকে বেরিয়ে এলো। তার গায়ের চামড়া দিয়ে তখনও হালকা নীল আভা বিচ্ছুরিত হচ্ছে। সে চিৎকার করে বলল, থামাও এই পাপাচার, আমি ফিরে এসেছি। গ্রামবাসী মুহূর্তের জন্য থমকে গেল। জিনার শরীরে সেই স্বর্গীয় জ্যোতি দেখে কেউ কেউ ভয়ে পিছিয়ে গেল, কিন্তু ল্যাংড়া ভৈরব অট্টহাসি দিয়ে উঠল, এসেছ? ড্যানি নিজেই ধরা দিতে এসেছে। ওকে ধর, ওর বুকের ভেতর থেকে মণিটা ছিঁড়ে বের করে আন। সহসা মানুষ জিনার দিকে তেড়ে এলো। জিনা দুহাত বাড়িয়ে চোখ বন্ধ করল। সে কোনো যুদ্ধ জানে না, সে কেবল জানে তার ভিতরের এক অদ্ভুত শক্তি স্পন্দিত হচ্ছে। সে মনে মনে নীলপরীকে স্মরণ করল। হঠাৎ জিনার বুক থেকে এক নীল আলো বিচ্ছুরিত হয়ে পুরো ময়দানকে ঢেকে দিল। যারা তেড়ে আসছিল তারা সে আলোর স্পর্শে পাথরের মতো জমে গেল। জিনা দেখল ল্যাংড়া ভৈরবের হাতের তলোয়ারটি গলিয়ে জল হয়ে যাচ্ছে। জিনা ধীর পায়ে কালুর দিকে এগিয়ে গেল। কালু আদো খোলা চোখে জিনার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, তুই ফিরে এসেছিস? পালা জিনা, এরা মানুষ নয়, এরা দানব।
জিনা কালুর বাঁধন খুলে দিতে এক অলৌকিক কাণ্ড ঘটল। কালুর ক্ষতগুলো মুহূর্তেই মিলে গেল, কিন্তু জিনা কালুর ঠিক সেই সময় পাহাড়ের উপর থেকে একটা বিকট গর্জন শোনা গেল। জিনা চমকে উঠে আকাশের দিকে তাকালো। নীল আকাশ চিরে এক বিশাল কালো মেঘ ধেয়ে আসছে গ্রামের দিকে, আর সেই মেঘের ভেতর থেকে দেখা যাচ্ছে তান্ত্রিকের সেই পাথরের মূর্তির প্রতিচ্ছবি। তান্ত্রিক কি তবে পুরোপুরি শেষ হয়নি? আকাশে সেই বিশাল কালো মেঘ থেকে ধেয়ে আসা অট্টহাসি যেন চারপাশে বাতাসকে ভারী করে তুলল। দুপুরের প্রখর সূর্য মুহূর্তে উধা হয়ে গেল, যেন কোনো এক রাক্ষস তাকে গিলে ফেলেছে। পুরো গ্রাম এখন এক আদিম অন্ধকারে ডুবে গেছে। মন্দিরের চত্বরে জমে থাকা ধুলাবালি পাগলা হাওয়ার লাটিমের মতো ঘুরছে। জিনা দেখলো তান্ত্রিকের সেই পাথরের অবয়বটি মেঘের ভেতর থেকে ক্রমশ নিচের দিকে নেমে আসছে। তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। ল্যাংড়া ভৈরব মাটি উপর করে আর্তনাদ করছিল। জিনার শরীরে নীল আভা তার চোখের জ্যোতি কেড়ে নিয়েছে। সে গঙ্গাতে গঙ্গাতে বলল, বাবা মহাকাল, রক্ষা করো, এই ডাইনি আমাদেরকে শেষ করে দেবে। জিনা কালুর বাঁধন খুলে তাকে নিজের পেছনে টেনে নিল। কালুর সারা শরীরে চাবুকের দাগ, রক্ত জমাট বেঁধে আছে, কিন্তু সে অবস্থাতেও কালু জিনার হাত শক্ত করে ধরল। তার ঠোঁট কাঁপছে, কিন্তু চোখে ভয় নেই। সে অস্ফুট স্বরে বলল, জিনা, তুই চলে যা, এই দানব তোকে মেরেই ফেলবে। আমি মরে গেলে ক্ষতি নেই, কিন্তু তুই বেঁচে থাকলে এই গ্রাম রক্ষা পাবে। জিনা স্থির দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বলল, না কালু, পালানোর সময় শেষ। নীলপরি বলেছিলেন অন্ধকার দূর করতে হলে আলোকে অন্ধকারের একদম সামনে দাঁড়াতে হয়। আজ আমি দেখব তান্ত্রিকের পাপ বড় না ওই পবিত্র নীলমণির পুণ্য বড়। তান্ত্রিকের কণ্ঠস্বর এবার বজ্রপাতের মতো ফেটে পড়ল। মূর্খ মেয়ে, তুই এক নগণ্য মানবী হয়ে মহাকালের মায়াবী মণিকে নিজের অধিকারে রাখার সাহস দেখাচ্ছিস? ওই মণি নীলপরীদের সম্পদ ছিল, এখন ওটা আমাদের সাম্রাজ্য গড়ার চাবিকাঠি হবে। মণিটা দিয়ে দে, নতুবা এই পুরো গ্রামকে আমি জীবন্ত কবর দেব। কথাটা শেষ হতেই আকাশ থেকে কয়েকটা কালো বিদ্যুতের শিকল সাপের মতো কিলবিল করে জিনার দিকে ধেয়ে এলো। সেগুলো যেখানে আঘাত করছে, মাটি ফেটে সেখান থেকে তপ্ত লাভা বের হয়ে আসছে। গ্রামবাসী যারা এতক্ষণ জিনাকে মারতে চেয়েছিল, তারা এখন প্রাণের ভয়ে ছোটাছুটি করছে, কিন্তু কোনো দিকে যাওয়ার পথ নেই। পুরো গ্রামটা যেন এক অদৃশ্য দেয়াল দিয়ে ঘেরা হয়ে গেছে। জিনা দেখল এটি একটি শিকল কালোর দিকে ধেয়ে আসছে। সে এক মুহূর্ত না ভেবে নিজের হাতটা সামনে বাড়িয়ে দিল। আশ্চর্যজনকভাবে শিকলটি জিনার হাতের কাছে আসতেই নীল রঙের এক তীব্র বিচ্ছুরণ ভস্ম হয়ে গেল। জিনা অনুভব করলো তার হৃদস্পন্দন এখন স্বাভাবিক নেই। প্রতিবার বুক যখন ধুকপুক করছে, তার শরীরের শিরোপশিরায় এক নীল রঙের শীতল স্রোত বয়ে যাচ্ছে। তার গায়ের চামড়া এখন হীরের মতো স্বচ্ছ এবং উজ্জ্বল হয়ে উঠছে। তান্ত্রিকের সেই মেঘমূর্তি প্রচণ্ড রেগে গিয়ে হাত নাড়ল। সাথে সাথে গ্রামবাসীর ঘরবাড়িতে আগুন ধরে গেল। গোয়াল ঘরের গরুগুলো হাহাকার করে ডাকছে। মানুষের কান্নায় বাতাস ভারী হয়ে উঠল। জিনাস আর সইতে পারল না। সে হাঁটু গেড়ে মাটিতে বসলো এবং দুহাত মাটির উপরে রাখল। সে মনে মনে সেই নীল পাহাড়ের দেবী আর নীলপরীকে ডাকল। জিনার চোখ দুটো হঠাৎ পুরো নীল হয়ে গেল। সে চেঁচিয়ে বলল, হে প্রকৃতি, হে নীল আকাশ, এই অন্যায় থামাও। সাথে সাথে জিনার বুক থেকে এক অতি প্রাকৃত নীল আলোর তরঙ্গ বৃত্তাকারে ছড়িয়ে পড়ল। সে আলো যেখানে স্পর্শ করলো, আগুন নিভে গিয়ে সেখানে স্নিগ্ধ শীতলতার সৃষ্টি হলো। কালো মেঘগুলো জিনার সে আলোর তেজে ফেটে চৌচির হয়ে যেতে লাগলো। তান্ত্রিকের ছায়া মূর্তিটি যন্ত্রণায় ছটফট করতে করতে বলল, এ হতে পারে না। এক সাধারণ মানুষের শরীর এই মনির তেজ সহ্য করছে কি করে? জিনা এবার উঠে দাঁড়ালো। তার পা এখন আর মাটি ছুঁয়ে নেই। সে শূন্যে কিছুটা ভেসে আছে। তার চুলগুলো বাতাসে উঠছে, আর প্রতিটি চুলের ডগায় নীল স্ফুলিঙ্গ। সে তান্ত্রিকের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি লোভী, তাই তুমি শক্তির বিনাশ জানো না। এই মনে আমার কাছে সম্পদ নয়, এটি একটি বিশ্বাস, আর বিশ্বাসকে ধ্বংস করার ক্ষমতা তোমার নেই। জিনা তার দুহাত আকাশের দিকে তুলে এক তীব্র নীল আলোকপিণ্ড ছুড়ে দিল। সেটা সরাসরি তান্ত্রিকের সেই মেঘের হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করল। এক বিকট গর্জন করে পুরো আকাশ কেঁপে উঠল। তান্ত্রিকের সেই বিশালাকৃতি ধুলোর মতো ভেঙে পড়তে শুরু করলো। কিন্তু যাওয়ার আগে তান্ত্রিক এক অভিশপ্ত হাসি দিয়ে বলল, মণিটা তুই ধরে রাখতে পারবি না জিনা। ওই মণি তোকে মানুষ থেকে পরী বানিয়ে দেবে। তুই আর কোনোদিন তোর প্রিয়জনদের স্পর্শ করতে পারবি না। আকাশ পরিষ্কার হয়ে গেল, সূর্যের আলো ফিরে এলো। কিন্তু জিনা যখন নিচে নামলো, কালু দৌড়ে তার কাছে এলো। কালু তার হাত ধরতে গিয়ে চমকে উঠল। জিনার শরীর এখন কাচের মতো স্বচ্ছ। কালুর হাত জিনার শরীরের ভেতর দিয়ে
গলে চলে গেল। জিনা কোনো কঠিন বস্তু স্পর্শ করতে পারছে না। জিনা দেখল গ্রামবাসী যারা তাকে পুড়িয়ে মারতে চেয়েছিল তারা এখন অনুতপ্ত হয়ে মাটিতে মাথা ঠুকে ক্ষমা চাচ্ছে। কিন্তু জিনা তাদের কথা শুনতে পেলেও নিজেকে তাদের থেকে অনেক দূরে মনে করছে। সে এক অদ্ভুত বিচ্ছিন্নতায় ডুবে যাচ্ছে। ঠিক সেই সময় বনের দিক থেকে সে রহস্যময় বৃদ্ধ দাঁড়পাল লাঠি ঠুকঠুক করে এগিয়ে এলেন। তার মুখে এক রহস্যময় হাসি। তিনি জিনার দিকে তাকিয়ে বললেন, জিনা, তুমি জয়ী হয়েছ, কিন্তু তান্ত্রিক শেষ কথাটি সত্যি বলেছে। মনের ভেতরের ঐশ্বরিক শক্তি তোমাকে এই নশ্বর জগতের বন্ধন থেকে মুক্ত করে দিচ্ছে। আর কিছুক্ষণ পর তুমি পুরোপুরি দৃশ্যমান জগৎ থেকে হারিয়ে যাবে। কালো ডুকরে কেঁদে উঠল, না, এমন কেন হবে? ও তো সবার ভালো করেছে। বৃদ্ধ দাদু দয়া করে জিনাকে বাঁচান। বৃদ্ধ জিনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বললেন, একটা পথ আছে, কিন্তু সেই পথ অত্যন্ত কঠিন। জিনা, তুমি কি মানুষের ভালোবাসা চাও নাকি পরীদের অমর জীবন? বেছে নিতে হবে আজই। জিনা অশ্রুজল চোখে কালুর দিকে তাকালো। তার স্বচ্ছ শরীরটা তখন রোদে চিকচিক করছে। কি সিদ্ধান্ত নেবে জিনা? সে কি মানুষের মাঝে ফিরে আসতে পারবে নাকি নীল পাহাড়ের চিরস্থায়ী নিস্তব্ধতায় হারিয়ে যাবে? বৃদ্ধ দাঁড়পালের সেই চরম সত্যর মুখোমুখি দাঁড়িয়ে জিনার কালোর পৃথিবীটা যেন থমকে গেল। আকাশে সেই কালো মেঘ কেটে গিয়ে সোনালি রোদ নেমে এলেও জিনার অন্তরে তখন এক ঘনীভূত অন্ধকার। সে দেখছে তার হাতের আঙ্গুলগুলো ক্রমশ কাচের মতো স্বচ্ছ হয়ে আসছে। কালো তাকে ধরতে গিয়েও বারবার ব্যর্থ হচ্ছে। তার হাত জিনার শরীরে মধ্য দিয়ে শূন্যতায় হারিয়ে যাচ্ছে। কালো আর্তনাদ করে উঠল, না, এ হতে পারে না। দাদা, আপনি কিছু একটা করুন। জিনা যদি আমায় ছুতেই না পারে তবে এই বেঁচে থাকা দিয়ে আমি কি করব? বৃদ্ধ তারপর তার লাঠিটা মাটিতে ঠুকে বললেন, জিনা, প্রকৃতি কখনো কাউকে শুধু কিছু দেয় না। তুমি নীলমণির শক্তি ব্যবহার করে গ্রাম বাঁচিয়েছ, তার বিনিময়ে মণি তোমার মানবতত্ত্ব কেড়ে নিচ্ছে। এখন তোমার সামনে দুটি পথ, হয় তুমি এই মণি নিয়ে নীল পাহাড়ের রাজ্যে ফিরে গিয়ে অমর পরী হয়ে থাকবে, আর না হয়। বৃদ্ধ থামলেন। জিনা অস্ফুট স্বরে জিজ্ঞাসা করল, আর না হয় কি দাদু? বৃদ্ধ গম্ভীর কণ্ঠে বললেন, আর না হয় এই মনির সমস্ত শক্তি তোমাকে বিসর্জন দিতে হবে। কিন্তু এই শক্তি বিসর্জন দেওয়ার পদ্ধতি অত্যন্ত যন্ত্রণাদায়ক। তোমাকে এই জ্বলন্ত সূর্যের নিচে দাঁড়িয়ে নিজের শরীরের সমস্ত নীল আভা মাটির গভীরে বিসর্জন দিতে হবে। যদি তুমি সফল হও তবে তুমি সাধারণ মানুষ হবে, কিন্তু যদি তোমার শরীর সেই তেজ সহ্য করতে না পারে তবে তুমি ছাই হয়ে যাবে। কালু জিনার সামনে এসে দাঁড়ালো, তার চোখে জল। সে বলল, জিনা, তুই পুরী হয়ে নীল পাহাড়ে চলে যা। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। আমি না হয়তো স্মৃতি নিয়েই বেঁচে থাকবো। জিনা হাসল, এক অপার্থিব স্নিগ্ধ হাসি। সে বলল, কালু, পুরীদের জীবনে মৃত্যু নেই ঠিকই, কিন্তু সেখানে ভালোবাসা পাওয়ার মতো কোনো রক্ত মাংসের হৃদয়ও নেই। আমি অমর হতে চাই না। আমি তোর পাশে থেকে সাধারণ একজন মানুষ হিসেবে বাঁচতে চাই। জিনা মন্দিরের চত্বরের ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালো। সূর্য তখন ঠিক মাথার ওপর। সে তার বুকের ওপর রাখা সে অদৃশ্য মনের ওপর হাত রাখলো। সাথে সাথে তার শরীর থেকে নীল আগুনের শিখা বের হতে লাগলো। জিনা যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না। নীল রঙের সেই তীব্র আলো মাটির ফাটল দিয়ে ভেতরে প্রবেশ করছিল। গ্রামবাসী দূর থেকে অবাক হয়ে দেখছিল এক অলৌকিক দৃশ্য। যারা জিনাকে ডাইনি অপবাদ দিয়েছিল তারা এখন ভয়ে আর ভক্তিতে মাথা নিচু করে ফেলেছে। হঠাৎ তান্ত্রিকের সেই ল্যাংড়া ভৈরব একটা ঝোপের আড়াল থেকে চিৎকার করে উঠল, আমি এটা হতে দেব না। ওই মনির শক্তি আমার চাই। ভৈরব একটা ধারালো ছুরি নিয়ে জিনার দিকে দৌড়ে এলো, কিন্তু জিনার শরীরের চারপাশের সেই নীল বলয় ভৈরবকে এক ঝটকায় কয়েক হাত দূরে আছড়ে ফেলল। ভৈরব মাটিতে পড়ে পাথর হয়ে গেল। পাপের চরম শাস্তিতে সে হাতে নাতে পেল। দীর্ঘক্ষণ পর সেই তীব্র নীল আলো স্তিমিত হয়ে এলো। জিনা নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। কালো দৌড়ে গিয়ে তাকে ধরতে চাইল। এবার আর হাত ফসকে গেল না। জিনার শরীর এখন তপ্ত রক্ত মাংসের স্পন্দন সেখানে স্পষ্ট। তার গায়ের সেই হীরের মতো উজ্জ্বল্য হারিয়ে গেছে, ফিরে এসছে এক সাধারণ শ্যামলা মেয়ের রূপে। জিনা ধীর চোখে কালুর দিকে তাকিয়ে বলল, কালু, আমি বোধহয় আর দেখতে পাচ্ছি না। কালু চমকে উঠল। সে দেখল জিনার সেই নীল চোখ দুটো এখন সাদাটে হয়ে গেছে। মনির তেজ বিসর্জন দিতে গিয়ে জিনা তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। বৃদ্ধ দ্বারপাল দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিছু পেতে হলে কিছু দিতে হয় জিনা। তুমি তোমার দৃষ্টি দিয়ে গ্রামের মানুষের জীবন কিনে নিলে।
কালু জিনার হাত শক্ত করে ধরে বলল, চিন্তা করিস না জিনা, আজ থেকে আমি হব তোর চোখ। এই পৃথিবী তুই দেখতে না পেলেও আমি তোকে প্রতিটি মুহূর্ত অনুভব করব। গ্রামের আকাশে তখন একখণ্ড নীল মেঘ ভেসে উঠেছে। জিনা দেখতে পেল না, কিন্তু সে শুনতে পেল দূর থেকে নীলপরীদের বিদায়কালীন এক সুর। তারা যেন তাদের প্রিয় বোনকে মানুষের কাছে রেখে বিদায় নিচ্ছে। মন্দির প্রাঙ্গণে নীল আলোর এই মহাপ্রলয় থেমে যাওয়ার পর চারপাশটা এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গেল। মনে হচ্ছিল বাতাসও তার গতি থামিয়ে দিয়েছে এক অলৌকিক রূপান্তর দেখার জন্য। জিনা এখন কালুর কোলে মাথা রেখে নিথর পড়ে আছে। তার সেই স্বচ্ছ কাচের মতো শরীর এখন সাধারণ মানুষের মতো রক্ত মাংসের উষ্ণতায় ফিরে এসেছে, কিন্তু সে জৌলুস নেই, নেই কোনো অপার্থিব আভা। কালু জিনার কপালে হাত রেখে দেখল সেই জ্বরে পুড়ে যাচ্ছে। তার বন্ধ চোখের পাতা দুটো থরথর করে কাঁপছে। কালু ডুকরে কেঁদে উঠলে বলল, দাদু, জিনা কথা বলছে না কেন? ওর শরীর এমন তপ্ত কেন? আপনি কিছু একটা করুন। বৃদ্ধ তারপাল ধীরে পায়ে এগিয়ে এলেন। তিনি জিনার নাড়ি পরীক্ষা করে একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর শান্ত স্বরে বললেন, ভয় নেই কালু। দীর্ঘ লড়াই শেষ ওর আত্মা শান্ত হয়েছে। নীলমণির তেজ বিসর্জন দেওয়ার কোনো সাধারণ মানুষের কাজ নয়। ওর শরীর ভেতরের সেই অতিপ্রাকৃত আগুনকে মাটির গভীরে বিসর্জন দিয়ে সাধারণ মেয়ে হিসেবে ফিরে এসেছে। তবে বৃদ্ধ থামলেন। কালু আকুল হয়ে জিজ্ঞাসা করল, তবে কি দাদু? বৃদ্ধ জিনার সাদাটে হয়ে যাওয়া চোখের দিকে ইঙ্গিত করে বললেন, প্রকৃতি তার হিসাব বড় নিখুঁতভাবে নেয়। জিনা তার দৃষ্টিশক্তি হারিয়েছে, সে এখন আর এই পৃথিবীর আলো দেখতে পাবে না, কিন্তু সে এখন আমাদের মতোই একজন মানুষ। গ্রামবাসীরা যারা একটু আগে ভয় দূরে সরে গিয়েছিল, তারা একে একে কাছে এগিয়ে এলো। মাতব্বর মশাই লাঠি ঠকঠক করে সামনে এসে দাঁড়ালেন। তার চোখে অনুশোচনার জল। তিনি জিনার মাথায় হাত রেখে বললেন, আমাদের ক্ষমা করিস মা, আমরা তোকে ডাইনি ভেবে পাথর ছুঁড়েছিলাম, অথচ তুই নিজের স্বার্থ সর্বোচ্চ দিয়ে এই গ্রামকে তান্ত্রিকের মোরগ থেকে বাঁচালি। আজ থেকে তুই এই গ্রামের মেয়ে, তোকে আগলে রাখার দায়িত্ব আমাদের। কালু জিনাকে পাচাকোলা করে তুলে নিয়ে তাদের ছোট করে ঘরের দিকে হাঁটা দিল। পেছনে পড়ে রইল পাথর হয়ে যাওয়া ল্যাংড়া ভৈরব, লোভের এক জীবন্ত সমাধি। 7 দিন কেটে গেছে। জিনা এখন আগের চেয়ে অনেকটা সুস্থ, কিন্তু তার জগৎটা এখন ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। সে বারান্দায় একটা মাদুর পেতে বসে থাকে। চোখে তার কোনো মনি নেই। নীল রঙের সেই দীপ্তি হারিয়ে সেখানে ঠাঁই নিয়েছে এক বিষণ্ণ শূন্যতা। কালো জিনার জন্য জঙ্গল থেকে বনো ফুলের মালা গেঁথে এনেছে। সে জিনার পাশে বসে তার চুল ফুলগুলো গুজে দিতে দিতে বলল, দেখো জিনা, আজ আকাশটা খুব পরিষ্কার। নীল পাহাড়ের দিক থেকে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। তুই দেখতে পাচ্ছিস না, কিন্তু আমি তোকে বলে দিচ্ছি, আকাশটা ঠিক তোর সেই হারানো মনির মতো নেই। জিনা ম্লান হাসলো। সে কালুর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কালু, আমি দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু আমি তোর গলার আওয়াজ শুনতে পাচ্ছি। আমি মাটির গন্ধ পাচ্ছি, বাতাসের আর্দ্রতা বুঝতে পারছি। জানিস, চোখ হারিয়ে আমি যেন এক নতুন পৃথিবী দেখতে পাচ্ছি। সেখানে রূপ নেই, শুধু অনুভূতি আছে। হঠাৎ জিনার কপালে চিন্তার রেখা ফুটে উঠল। সে হাত দিয়ে চারপাশে বাতাস যেন অনুভব করার চেষ্টা করলো। সে ফিসফিস করে বলল, কালু, বাতাসটা হঠাৎ কেমন যেন ভারী হয়ে গেল না? এক অদ্ভুত পচা রক্তের গন্ধ আসছে। কালু অবাক হয়ে চারিদিকে তাকালো। রোদ ঝলমল করছে, পাখিরা ডাকছে। সে হাসতে হাসতে বলল, না তো জিনা, সব তো ঠিকই আছে, তুই তো ভয় পাচ্ছিস। কিন্তু জিনা ভুল ছিল না। গ্রাম থেকে দূরে শ্মশানের এক অন্ধকার গুহায় তখন অন্য এক নারকীয় কাণ্ড চলছে। ল্যাংড়া ভৈরব ছিল সামান্য এক চেলা, কিন্তু তার গুরু তান্ত্রিক বজ্রপাত পাল ছিল এক ভয়ঙ্কর শক্তির উপাসক। তার প্রধান শিষ্য পাথর হয়ে গেছে শুনে সে ক্রোধে ফেটে পড়েছে। বজ্রপাল এক কঙ্কালের খলিতে রক্ত নিয়ে জিনার নাম জপছে। সে অট্টহাসি দিয়ে উঠল, জিনা, তুই ভেবেছিস মনি বিসর্জন দিলেই সব শেষ? তোর ধমনীতে এখনও রাজকীয় রক্তের অবশিষ্টাংশ বইছে। সে রক্ত যদি আমি গঙ্গে আহুতি দিতে পারি, তবে আমি মৃত্যুকে জয় করব। তোকে অন্ধ করে প্রকৃতি আমার কাজ সহজ করে দিয়েছে। সে তার জাদুর লাঠি দিয়ে মাটিতে একটা বৃত্ত আঁকলো। সাথে সাথে গ্রামের আকাশ কালো মেঘে ঢেকে গেল। দিনের বেলাতে যেন গভীর রাত নেমে এলো। জিনা কুড়ে ঘরের বারান্দায় বসে চিৎকার করে উঠল, কালু পালা, ওরা আসছে। আমি হাজার হাজার ছায়ার পায়ের শব্দ শুনতে পাচ্ছি। ওরা আমার রক্ত নিতে আসছে।
কালু দেখলো গ্রামের দিক থেকে একদল কালো ছায়া মানুষের মতো আকৃতি নিয়ে তাদের ঘরের দিকে তেড়ে আসছে। তাদের কোনো মুখ নেই, শুধু আগুনের মতো লাল চোখ। গ্রামের মানুষ ভয়ে ঘরের দরজা বন্ধ করে দিচ্ছে। কালু জিনার হাত শক্ত করে ধরে একটা দা হাতে নিল। সে দাঁতে দাঁত চেপে বলল, জিনা, তুই ভয় পাস না। আমি থাকতে কেউ তোকে স্পর্শ করতে পারবে না। তুই আমার চোখ ছিলি এতদিন, আজ আমি তোর ঢাল হব। অন্ধকারে সে ছায়াগুলো ক্রমশ কাছে চলে এলো। জিনা দেখতে না পেলে অনুভব করতে পারল এক অশুভ শক্তি তাকে ঘিরে ধরেছে। ঠিক তখনই জিনার গলায় সেই পুরনো লকেটটা, যেটা সে ভেবেছিল শক্তিহীন হয়ে গেছে, তা মৃদু কম্পন করতে শুরু করলো। আকাশে বুক ছেড়ে একটা কর্কশ অট্টহাসি ভেসে এলো। সে হাসির শব্দে কুড়ে ঘরের চালের খড়গুলো প্রচণ্ড কাঁপছে। কালো ছায়ায় দলগুলো যখন উঠানের একেবারে কাছে চলে এসেছে, তখন কালো তার দা উচ্চের সামনে দাঁড়ালো। কিন্তু ছায়াগুলোর শরীরে কোনো হাড় মাংস নেই। কালো দা বরাবর তাদের শরীরের ভেতর দিয়ে চলে যাচ্ছে, যেন সে বাতাসের সাথে যুদ্ধ করছে। একটি ছায়া দীর্ঘ এক হাত বাড়িয়ে জিনার টুটি চেপে ধরতে চাইল। জিনার চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু সে মরণের সেই শীতল স্পর্শ অনুভব করতে পারল। ঠিক সেই মুহূর্তে তার গলার লকেটটি থেকে অগ্নেয়গিরি লাভার মতো লালচে আভা বিচ্ছুরিত হতে শুরু করলো। লকেটে সেই তেজ ছায়াগুলোর ওপর পড়তেই তারা যন্ত্রণায় চিৎকার করে ধোঁয়ায় মিলিয়ে যেতে লাগলো। দূর থেকে তান্ত্রিক বজ্রপাল এই দৃশ্য দেখে রেগে গোগো করে উঠল। লকেট, তুই এখন ওটা আগলে রেখেছিস জিনা, কিন্তু ওই সামান্য কবচ তোকে বেশিক্ষণ বাঁচাতে পারবে না। বজ্রপাল তার জাদুর লাঠি দিয়ে মাটির হাড়িতে সজোরে আঘাত করল। সাথে সাথে এক বিশালাকার দানবীয় নেকড়ে, যার চোখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছে, গ্রামের পথে ধাবিত হলো। এর লক্ষ্য অন্য কেউ নয়, সরাসরি কালো আর জিনা। গ্রামে তখন হাহাকার পড়ে গেছে। আকাশ থেকে কালো কুয়াশা এমনভাবে নেমেছে যে হাত বাড়ালে নিজের হাত দেখা যাচ্ছে না। মাতব্বর মশাই আর কয়েকজন সাহসী জওয়ান মশাল জ্বালিয়ে জিনার বাড়ির দিকে আসার চেষ্টা করছিল, কিন্তু অদৃশ্য এক দেয়াল তাদের পথ আটকে দিল। বৃদ্ধ দ্বারপাল মন্দিরের চাতারে বসে ধ্যান করছিলেন। তার চোখ খুলে গেল হঠাৎ। তিনি বিড়বিড় করে বলল, সূর্য আর চন্দ্রের মিলন ছাড়া এই অন্ধকার কাটবে না। জিনা তার দৃষ্টি হারিয়েছে ঠিকই, কিন্তু সে এখন পৃথিবীর স্পন্দন শুনতে পায়। ওকে জাগাতে হবে। এদিকে সে দানবীয় নেকড়ে জিনার ঘরের উপর ঝাঁপিয়ে পড়ল। কালো প্রাণপণে লড়ছে, কিন্তু নেকড়ের এক থাবায় সে ছিটকে গিয়ে উঠানের এক কোণে পড়ল। তার মাথা ফেটে রক্ত ঝরছে। জিনা চিৎকার করে উঠল, কালু, তুই কোথায়? কথা বল কালু। জিনা অন্ধের মতো হাতড়ে হাতড়ে এগোতে লাগলো। ঠিক তখনই তার কানে এক অতি প্রাকৃত কণ্ঠস্বর ভেসে এলো। সে কণ্ঠস্বর তার নিজের মায়ের, যিনি নীলপরীদের রাজ্য রানী ছিলেন। স্বরটি বলল, জিনা, ভয় পাস না। চোখ দিয়ে যা দেখা যায় না তা মন দিয়ে দেখ। তোর শরীরের রক্তে যে শক্তি আছে তাকে তোর লকেটের সাথে মিশিয়ে দে। তোর আত্মত্যাগী তোর সবচেয়ে বড় অস্ত্র। জিনা দ্বিধা করল না। সে নেকড়েটির তপ্ত নিঃশ্বাস নিজের মুখের ওপর অনুভব করতে পারল। সে দ্রুত নিজের হাতের একটি আঙ্গুল কামড়ে রক্ত বের করল এবং সে রক্ত মাখানো হাতটি সজোরে তার গলা লকেটের উপরে চেপে ধরল। মুহূর্তের মধ্যে পুরো এলাকা এক অদ্ভুত রক্তিম আলোয় ভরে গেল। জিনার শরীরের ভেতর থেকে এক প্রচণ্ড শক্তির ঢেউ বের হয়ে নেকড়েটিকে ছাই করে দিল, কিন্তু সেই শক্তির ধাক্কায় জিনা জ্ঞান হারিয়ে মাটির ওপর লুটিয়ে পড়ল। অন্ধকার কিছুটা কাটলে দেখা গেল তান্ত্রিক বজ্রপাল গুহার ভেতরে ছটফট করছে। তার জাদুর লাঠিটি মাঝখান থেকে ভেঙে দুটুকরো হয়ে গেছে। সে আর্তনাদ করে বলল, না, এ হতে পারে না। সাধারণ রক্তে এত জোরে থাকে না। ও তো নিজেকে উৎসর্গ করে দিচ্ছে। ভোর হওয়ার আগে গ্রামবাসী যখন জিনার কুড়ে ঘরে পৌঁছালো, তারা দেখলো কালো রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর জিনা নিঃশ্বাস স্পন্দন। জিনার সারা শরীর এখন বরফের মতো ঠান্ডা, কিন্তু তার কপালে এক বিচিত্র রাজকীয় চিহ্ন ফুটে উঠেছে। বৃদ্ধ দ্বারপাল এগিয়ে এসে জিনার হাত ধরলেন। তার মুখ শুকিয়ে গেল। তিনি বললেন, জিনা এই পৃথিবীকে বাঁচানোর জন্য নিজের শেষ জীবনটুকু শক্তিটুকু ব্যবহার করেছে। সে কি আবার জাগবে, নাকি সে নীলপরীদের দেশে ফিরে যাওয়ার পথ বেছে নিয়েছে? ভোরের আলো তখন পুরোপুরি ফোটেনি। কুয়াশার চাদরে ঢাকা গ্রামটা যেন কোনো এক বিষণ্ণ শ্মশানে পরিণত হয়েছে। কালোর গঙ্গানি ধীরে ধীরে স্মিত হয়ে আসছে। তার শরীর নিস্তেজ। ওদিকে জিনা মাটির ওপর পড়ে আছে কোনো এক পাথরের মূর্তির মতো। তার কপালে ফুটে ওঠা সেই রাজকীয় চিহ্নটা থেকে মাঝে মাঝে নীলচে এক আভা বিচ্ছুরিত হচ্ছে, যা ভোরের অন্ধকারকে চিরে বেদ দিচ্ছে বারবার।
বৃদ্ধ দ্বারপাল জিনার ঠান্ডা কপালে হাত রেখে দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বিড়বিড় করে বললেন, মানুষের রক্ত আর নীলপরীর তেজ দুই মিলে এক নতুন সত্তার জন্ম হয়েছে, কিন্তু এই জন্মের মাসুল কি তবে মৃত্যুরই হবে? হঠাৎ করে জিনার নিচে স্পন্দন শরীরটা সামান্য কেঁপে উঠল। তার বন্ধ চোখের পাতার নিচে মণি দুটো দ্রুত নড়তে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে দূর পাহাড়ের গুহায় তান্ত্রিক বজ্রপাল নিজের ভাঙা জাদুর লাঠিটা আঁকড়ে ধরে শেষবারের মতো গর্জে উঠল। সে জানে জিনা পুরোপুরি জেগে উঠলে তার ধ্বংস অনিবার্য। তাই সে আর অবশিষ্ট সমস্ত কালো জাদু একত্রিত করে এক অশরীরী বিভীষিকা পাঠালো জিনার কুড়ে ঘরের দিকে। বাতাস হঠাৎ ভারী হয়ে এলো, পচা মাংসের গন্ধে চারপাশ ভরে উঠল। কালু আধো বোঝা চোখে দেখল আকাশের কালো ধোঁয়াগুলো দলা পাকিয়ে এক বীভৎস অবয়ব ধারণ করেছে। কিন্তু জিনা তখনও চোখ মেলেনি। ঠিক যখন সে অশরীরী ছায়াটা জিনার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়তে চাইল, তখনই অলৌকিক কিছু ঘটল। জিনার গলার লকেটটি আর লাল নয়, বরং হীরের মতো স্বচ্ছ নীল আলোয় বিস্ফোরিত হলো। জিনা এক ঝটকায় উঠে বসল। তার চোখ দুটো এখন আর সাধারণ মানুষের মতো নয়, সেই চোখের মনি নীলকান্ত মনির মতো উজ্জ্বল, যা অন্ধকারের বুক চিরে অনেক দূরের দৃশ্যও দেখতে পাচ্ছে। সে আর অন্ধ নয়। জিনা ধীরস্থিরভাবে তার হাতটা সামনে বাড়ালো। এক অদৃশ্য শক্তির টানে সেই অশরীরী ছায়াটা শূন্য স্থির হয়ে গেল এবং মুহূর্তের মধ্যে আগুনের ফুলকিতে পরিণত হয়ে মিশিয়ে গেল। কালো অস্ফুট স্বরে ডাকলো, জিনা, তুই দেখতে পাচ্ছিস? জিনা কালোর দিকে তাকালো। তার দৃষ্টিতে এখন এক অদ্ভুত মায়া আর অসীম ক্ষমতার সংমিশ্রণ। সে নিচু স্বরে বলল, কালু, তুই অনেক শুয়েছিস, আর নয়। যারা এই গ্রামকে শ্মশান বানাতে চেয়েছিল তাদের হিসাব চুকানোর সময় এসেছে। জিনা উঠে দাঁড়ালো। তার পায়ের স্পর্শের মাটিতে শুকনো ঘাসগুলো মুহূর্তে সবুজ হয়ে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে এক রহস্যময় স্বরে কথা বলে উঠল, যা কোনো মানুষের ভাষা নয়, সেটা নীলপরীদের প্রাচীন মন্ত্র। সে শব্দের কম্পনে পুরো গ্রাম কেঁপে উঠল। পাহাড়ের উপরের বজ্রপাল নিজের গলার ভিতরে কারো শীতল হাতের চাপ অনুভব করল। সে বুঝতে পারল তার আয়ু ফুরিয়ে আসছে। জিনা এখন আর কেবল এক গ্রাম্য মেয়ে নয়, সে এখন অভিশপ্ত এই জনপদের রক্ষাকর্ত্রী, যার ধমনীতে রানীপত্রীর পবিত্র হয়েছে রক্ত। ভোরের আলো তখন রক্তাব্য হয়ে ফোটেনি, কিন্তু আকাশ জুড়ে এক অলৌকিক নীল আভার খেলা চলেছে। জিনা যখন কালুর সামনে এসে দাঁড়ালো, কালু নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। জিনার চোখে সেই সাদা পর্দা সরে গিয়ে সেখানে এক টলটলে নীলকান্ত মণির মতো মণিজোড়া। সেই চোখে যেন হাজার বছরের ইতিহাস লেখা। কালু টলতে টলতে উঠে দাঁড়ালো। সে দেখল জিনার শরীরের চারপাশে একটা সূক্ষ্ম কম্পন তৈরি হচ্ছে, যা বাতাসের ধুলোগুলোকে দূরে সরিয়ে দিচ্ছে। জিনা হাত বাড়িয়ে কালুর কপালে রাখা গভীর ক্ষতটা ছুঁয়ে দিল। মুহূর্তের মধ্যে এক শীতল স্রোত কালুর সারা শরীরে বয়ে গেল। কালু অনুভব করল তার হাড়ের ভেতরে যে অসহ্য যন্ত্রণা ছিল তা জাদুর মতো উদা হয়ে গেছে। ক্ষতস্থান থেকে নতুন চামড়া গজিয়ে উঠল নিমিষেই। কালু কাপা গলায় বলল, জিনা, তুই কি সত্যি আমার জিনা, নাকি কোনো দেবী তোর রূপ ধরে এসেছিস? জিনা মৃদু হাসল। সে হাসিতে কোনো মানুষের দুর্বলতা নেই, বরং আছে এক অদ্ভুত প্রশান্তি। সে বলল, আমি তো সেই জিনারে কালু, শুধু আমার ভেতরে যে উত্তরাধিকারী ঘুমিয়েছিল আজ তার শিকড় ছেড়ে গিয়েছে। নীলপরীদের এই শক্তি আমি চাইনি, কিন্তু প্রকৃতির বিচারে আজ আমাকেই এই ঢাল হয়ে দাঁড়াতে হবে। বিপর্যয়ের ঘন ঘটা। ঠিক সেই মুহূর্তে গ্রামের উত্তর দিকের আকাশ হঠাৎ কুচকুচে কালো হয়ে গেল। পাহাড়ের গুহায় বসে তান্ত্রিক বজ্রপাল তখন উন্মাদ হয়ে উঠেছে। তার সামনে রাখা জাদুর জলপাত্রটি টকবক করে ফুটছে, যার ভেতর থেকে পচা মাংসের দুর্গন্ধ বেরোচ্ছে। বজ্রপাল তার জিভ কেটে সে রক্ত পাত্রে ঢেলে দিয়ে মন্ত্র পড়তে লাগলো। সে তার জীবনের শেষ সঞ্চিত কালো শক্তি দিয়ে রক্ত পিচাস আহ্বান করল। গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে দেখল পাহাড়ের চূড়া থেকে এক বিশালাকৃতির দোয়ার কুণ্ডলী মানুষের কঙ্কালের রূপ ধারণ করে গ্রামের দিকে ধেয়ে আসছে। সে কঙ্কাল দানবের গর্জনে পাহাড়ের মাটি কেঁপে উঠছে, গাছপালা মর্মর করে ভেঙে পড়ছে। গ্রামের মানুষ ভয়ে দিক বেদিক ছুটতে লাগলো। কেউ কেউ আর্তনাদ করে বলতে লাগলো, আমাদের গ্রাম ধ্বংস হয়ে যাবে, বজ্রপাল আমাদের কাউকে বাঁচতে দেবে না। জিনা রুখে দাঁড়ানো। জিনা ধীর পায়ে গ্রামের প্রবেশ পথের দিকে এগিয়ে গেল, কালো আর বৃদ্ধ দ্বারপাল তার পেছনে। জিনা যখন গ্রামের সীমানায় পৌঁছালো, তখন সেই কালচে ধোয়ার কঙ্কালটা তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। জিনা শান্তভাবে তার ডান হাতটা শূন্যে তুলে ধরল। তার হাতের তালু থেকে এক তীব্র নীল আলো প্রজেক্টরের মতো বেরিয়ে এলো এবং একটা বিশাল বৃত্তাকার ঢাল তৈরি করলো। ধোঁয়ায় দানবটি সেই নীল ঢালে আঘাত করতেই চারিদিকে বজ্রপাতের মতো প্রচণ্ড শব্দ হলো। আগুনের স্ফুলিঙ্গ ছিটকে পড়ল চারিদিকে। জিনা এক চুলও নড়ল না।
তার দৃষ্টি স্থির পাহাড়ের ওই অন্ধকার গুহার দিকে, যেখানে বজ্রপাল লুকিয়ে আছে। জিনা গম্ভীর স্বরে বলল, বজ্রপাল, তুই মানুষের রক্ত নিয়ে খেলেছিস, পরীর পবিত্রতাকে কলঙ্কিত করতে চেয়েছিস, তোর সময় শেষ। জিনা তার গলার নীল লকেটটি মুঠো করে ধরল। মুহূর্তের মধ্যে তার শরীর থেকে 1 ডজন নীল আলোর তলোয়ারের মতো রশ্মি বেরিয়ে এলো। সেই রশ্মিগুলো ধোঁয়ার দানবটিকে চিরে ফালি ফালি করে দিল। বাতাস আবার পরিষ্কার হয়ে উঠল, কিন্তু আকাশ থেকে কালো ছাই ঝরে পড়তে লাগলো। চূড়ান্ত সংঘাতের প্রস্তুতি। গ্রামবাসী এখন অবাক হয়ে দেখছে তাদের অবহেলিত সেই মেয়েটি কিভাবে দেবীর মতো গ্রামকে রক্ষা করছে। কিন্তু জিনা জানিয়ে মূল শেকড় উপড়ে না ফেললে এই আপদ থামবে না। সে কালুর দিকে ফিরে তাকালো। তার চোখে নীল রং এখন আগুনের মতো জ্বলছে। সে বলল, কালু, তুই এই নীল বৃত্তের ভেতরে সবাইকে আগলে রাখ। এই বৃত্তের বাইরে কেউ যেন না যায়। আমি পাহাড়ের ওই অন্ধকার শেষ করতে যাচ্ছি। কালু জিনার হাত ধরতে গিয়েও থমকে গেল। সে বুঝতে পারল জিনা এখন আর সাধারণ কোনো মেয়ে নয়, সে এক অলৌকিক যোদ্ধা। কালু ধরা গলায় বলল, তুই ফিরে আসবি তো জিনা? জিনা কোনো উত্তর দিল না। সে শূন্যে পা রাখল। দেখা গেল তার পায়ের নিচে প্রতিটি পদক্ষেপে বাতাসের স্তরে নীল পদ্ম ফুটে উঠেছে। সে যেন এক অদৃশ্য সিঁড়ি পেয়ে পাহাড়ের চূড়ান্ত দিকে উঠে যাচ্ছে। গ্রামের মানুষ হাত জোর করে দাঁড়িয়ে পড়ল এক অবনবীয় দৃশ্য দেখে। পাহাড়ের উপরে তান্ত্রিক বজ্রপাল তখন তার মরণ মন্ত্র শেষ করতে ব্যস্ত। সে জানত না, নীলপরীর রাজকীয় রক্ত যখন কোনো মানুষের ধমনীতে জাগে, তখন পৃথিবীর কোনো কালো জাদু তাকে স্পর্শ করতে পারে না। জিনা যখন গুহার মুখে পৌঁছালো, তখন পুরো পাহাড় এক অলৌকিক নীল আলোয় প্লাবিত হয়ে গেল। শুরু হতে যাচ্ছে এক চূড়ান্ত ধ্বংসাত্মক লড়াই। পাহাড়ের চূড়া অবস্থিত সেই গুহার মুখটা এখন নরকের প্রবেশদ্বারের মতো দেখাচ্ছে। গুহার মুখ দিয়ে গলগল করে বেরিয়ে আসছে কালচে বেগুনি রঙের বিষাক্ত ধোঁয়া। জিনা যখন সেই গুহার চৌকাঠে পা রাখল, তার পায়ের নিচের পাথরগুলো যেন ভয় কাঁপছিল। কিন্তু জিনার মধ্যে কোনো ভয় নেই। তার ধমনীতে এখন বইছে নীলপরীদের সেই 1000 বছরের পুরনো তেজ। গুহার ভেতরটা এক বিশাল অন্ধকার গহ্বর। মাঝে মাঝে পাথরের খোঁজ থেকে নীলচে আগুন জ্বলে উঠছে। জিনা ভেতরে প্রবেশ করতে দেখল গুহার একদম মাঝখানে তান্ত্রিক বজ্রপাল ধ্যানমগ্ন। তার চারিদিকে 7টি মানুষের খুলি রাখা, যেখান থেকে ক্রমাগত রক্তবর্ণের ধোঁয়া বেরোচ্ছে। বজ্রপালের শরীরটা এখন আর মানুষের মতো নেই। চামড়া কুচকে কালচে হয়ে গেছে, আর নখগুলো হয়ে উঠছে পশুর মতো দীর্ঘ। বজ্রপালের মরণ খেলা। জিনার উপস্থিতি টের পেয়ে বজ্রপাল চোখ না খুলেই অট্টহাসি দিয়ে উঠল। সে হাসি গুহার দেয়ালে ধাক্কা খেয়ে কয়েক গুণ হয়ে ফিরে আসছিল। সে কর্কশ গলায় বলল, অবশেষে তুই আসলি। নীলপরীর রাজকীয় রক্ত আজ আমার এই যজ্ঞকে পূর্ণতা দেবে। তুই জানিস না জিনা, তোর চোখ দুটো পাওয়ার জন্য আমি কত যুগ অপেক্ষা করেছি। আজ তোর ওই নীল চোখের মণি দিয়ে আমি তৈরি করব অমরত্বের মহৌষধ। বজ্রপাল হঠাৎ তার জাদু গুন্ডিতে মাটিতে সজোরে আঘাত করল। সাথে সাথে গুহার চারপাশের দেয়ালে আঁকা অদ্ভুত সব চিহ্নগুলো জীবিত হয়ে উঠল। সে দেয়াল থেকে শত শত পচা মাংসের হাত বেরিয়ে এলো জিনাকে চারিদিক থেকে ঘিরে ধরার জন্য। এক বিভৎস পচা গন্ধে গুহার বাতাস ভারী হয়ে উঠল। জিনার অলৌকিক রূপান্তর। জিনা শান্তভাবে তার বুকের লকেটটি মুঠো করে ধরল। সে মনে মনে তার মায়ের মুখটা কল্পনা করল। মুহূর্তের মধ্যে তার শরীরের চারিদিকে এক তীব্র বলয় তৈরি হলো। সে পচা হাতগুলো যখনই জিনার বলয়কে স্পর্শ করতে গেল, তখনই সেগুলো বিদ্যুতের ঝটকায় ছাই হয়ে উড়ে যেতে লাগলো। জিনা গম্ভীর স্বরে বলল, বজ্রপাল, তুই প্রকৃতির নিয়ম লঙ্ঘন করেছিস। যে শক্তি মানুষের কল্যাণে ব্যবহার করা হয়েছিল, তুই তা দিয়ে অন্ধকার ডেকে এনেছিস। আজ নীলপরীদের পক্ষ থেকে আমি তোর দণ্ড ঘোষণা করছি। জিনা তার 2 হাত দিয়ে দুদিকে প্রসারিত করতে এক অলৌকিক দৃশ্য তৈরি হলো। তার পিঠের দিক থেকে 2টি বিশালাকার স্বচ্ছ নীল ডানা বেরিয়ে এলো। সে ডানার প্রতিটি ঝাপটায় গুহার ভেতর জমে থাকা বছর পর বছর জমাটবদ্ধ অন্ধকার চিরে ফালি ফালি হয়ে যেতে লাগলো। বজ্রপাল বুঝতে পারল জিনার আগের সেই সাধারণ মেয়েটি নেই। সে তার ঝুলি থেকে একটা মাটির পাত্র বের করে মেঝেতে আছাড় দিল। সেখান থেকে বেরিয়ে এলো এক বিষাক্ত রক্ত সর্প। সাপটি আগুনের শিখার মতো দ্রুত গতিতে জিনার দিকে ধেয়ে এলো। জিনা বিন্দুমাত্র বিচলিত না হয়ে তার চোখের দৃষ্টি স্থির করল সাপের উপরে। জিনার চোখের নীল আলো যখনই সাপের গায়ে পড়ল, সাপটির সাথে সাথে বরফের মতো জমে গিয়ে পাথরে পরিণত হলো।
ক্ষিপ্ত হয়ে বজ্রপাল তার সবটুকু তান্ত্রিক শক্তি দিয়ে এক বিশাল আগুনের গোলক তৈরি করে জিনার দিকে ছুড়ে দিল। জিনা তার হাতের তালু দিয়ে সেই আগুনকে মাঝপথে থামিয়ে দিল এবং সে আগুনকে নীল আলোয় রূপান্তরিত করে ফিরিয়ে দিল বজ্রপালের দিকে। নীল আগুনের সে বলে যখন বজ্রপালকে স্পর্শ করল, সে যন্ত্রণায় আকাশ পাতাল কাঁপানো চিৎকার দিয়ে উঠল। তার কালো জাদুর কবচগুলো একে একে ভাঙতে শুরু করলো। জিনা ধীর পায়ে তার সামনে গিয়ে দাঁড়ালো। তার ডানা দুটোর ছায়া গুহার দেয়ালে এক অজেয় দেবীর মতো দেখাচ্ছিল। জিনা বলল, তোর ধ্বংস আজ অনিবার্য। জিনা তার লকেট থেকে এক বিন্দু নীল আলো বজ্রপালের কপালে স্পর্শ করালো। সাথে সাথে বজ্রপালের শরীরটা মাটির সাথে মিশে যেতে লাগলো। তার আত্মাটি এক কালো ধোঁয়ার মতো বেরিয়ে এসে নীল আলোয় পুরো চিরতরে বিলীন হয়ে গেল। গুহার ভেতরটা এক মুহূর্তের জন্য সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠল। তারপর সব শান্ত। ফিরে আসা পাহাড়ের নিচে কালো আর গ্রামবাসীরা রুদ্ধশ্বাসে তাকিয়েছিল পাহাড়ের দিকে। হঠাৎ তারা দেখল পাহাড়ের চূড়া থেকে এক বিশাল নীল জ্যোতি আকাশের দিকে উঠে যাচ্ছে এবং চারপাশের কালো মেঘগুলো তুলোর মতো উদা হয়ে যাচ্ছে। ভোরের নির্মল সূর্যোদয় তখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ পর সবাই দেখল পাহাড়ের খাঁজ দিয়ে এক জ্যোতির্ময় মূর্তি নেমে আসছে। জিনা যখন নিচে পৌঁছালো তখন তার ডানাগুলো ততক্ষণে মিলে গেছে, কিন্তু তার চেহারায় এক স্বর্গীয় আভা রয়ে গেছে। কালু দৌড়ে গিয়ে জিনার সামনে দাঁড়ালো, তার চোখে জল। সে কাপা গলায় বলল, জিনা তুই ঠিক আছিস তো? জিনা মৃদু হাসলো। সে হাসিতে যেন সারা পৃথিবীর ক্লান্তি আর শান্তি একাকার হয়ে আছে। সে বলল, সব অন্ধকার শেষ হয়েছে কালু, গ্রাম এখন নিরাপদ। কিন্তু জিনা যখন শান্ত হয়ে দাঁড়ালো, সে অনুভব করলো তার হৃৎপিণ্ডের স্পন্দন অন্যরকম। সে বুঝতে পারলো এই জয় কেবল শুরু। তার নিজের পরিচয়, তার মায়ের রহস্য এবং নীলপরিদের সেই গোপন জগৎকে ডাক তাকে হাতছানি দিয়ে ডাকছে। বনের গভীর থেকে এক অদ্ভুত বাঁশির সুর ভেসে এলো, যা কেবল জিনার কানেই বাজছে। ভোরের সূর্যটা পাহাড়ের চূড়ায় উকি দিলেও গ্রামের বাতাস আজ ভারী হয়ে আছে। তান্ত্রিক বজ্রপালের পরাজয়ে যে আনন্দ থাকার কথা ছিল, তার বদলে এক অদ্ভুত স্তব্ধতা গ্রাস করেছে সবাইকে। পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে থাকা জিনার চোখে মুখে এক অলৌকিক জ্যোতি। তার শরীরের চর ধরে এখনো হালকা নীল আভা খেলা করছে, যেন তার শরীরের প্রতিটি কোষ কোনো মহাজাগতিক শক্তির সাথে নতুন করে পরিচিত হচ্ছে। গ্রামে ভয় আর ভক্তিতে জিনার কাছ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। কেবল কালু সাহসে ভর করে কয়েক পা এগিয়ে এলো। সে দেখল জিনা এক দৃষ্টিতে তাকিয়ে আছে গহীন অরণ্যর দিকে। তার কান যেন কোনো অশরীরী সুর শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। প্রিয় লিসেনার, এই গল্পের বাকি পর্বটুকু এখানে শেষ হয়নি, সামনে আসবে। সামনে আয়শাপুরীর বড় গল্প আসবে, অপেক্ষা করুন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।